টোটাল এডুকেশনের যে বাজেট, সেই বাজেটের আমার মনে হয় যে 5% বোধ হয় টিবেটে দেয় না। 78% ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা জবলেস, বেকার, আনএমপ্লয়েড। কারণ কি? দে হ্যাভ নো স্কিল। আর বাকি যে 22% পেয়েছে তারা কি প্রপার জব পেয়েছে? তারা আন্ডার এমপ্লয়মেন্ট হয়েছে। এমপ্লয়মেন্ট হয়েছে কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট। ইন্ডিয়ান বা শ্রীলঙ্কার একজন লেবার যে বেতন পায়, বাংলাদেশ লেবার স্কিল থাকা সত্ত্বেও সে অর্ধেক বেতন পায়। এর কারণটা হচ্ছে, এক, সার্টিফিকেশন নাই, 2 নম্বর তার কমিউনিকেশন সে জানে না। আজ আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্টরের অন্যতম একজন শীর্ষ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক সংস্থা ILO সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। তিনি শুধুমাত্র একজন টিভিইটি এক্সপার্ট নন, বরং তিনি কাজ করেছেন দক্ষতা উন্নয়ন, গ্রিন জবস, অ্যাপ্রেন্টিসশিপ মডেল, ওয়ার্কপ্লেস বেসড লার্নিং এবং জেন্ডার এম্পাওয়ারমেন্ট সহ নানান উন্নয়ন প্রকল্পে। আমাদের আজকের অতিথি মোহাম্মদ ফিরোজ আলম মোল্লা, যিনি একজন অভিজ্ঞ প্রজেক্ট ম্যানেজার, ট্রেনার, রিসার্চার অ্যান্ড অ্যাডভাইজার। তিনি শুধু একজন প্রফেশনালই নন, বরং একজন অনুপ্রেরণাদায়ক মানুষ, যিনি একদিকে গ্রাম থেকে উঠে এসে আজ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আসুন, উনি আজ আমাদের জানাবেন তার জীবনের গল্প, কাজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সবাইকে স্বাগতম জানাই একাডেমি অফ বিজনেস প্রফেশনালসের রাইজিং কর্পোরেট লিডার্স পডকাস্টটিতে, যেখানটায় আজকে আমাদের অতিথি হিসাবে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা একজন প্রজেক্ট ম্যানেজার, অভিজ্ঞ প্রজেক্ট ম্যানেজার, অ্যাডভাইজার, পাশাপাশি একজন ভালো প্রশিক্ষক। তার প্রায় দীর্ঘ 22 বছরের ক্যারিয়ার জুড়ে উনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করেছেন। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসাবে বিভিন্ন প্রজেক্ট লিড করেছেন। তো আর দেরি না করে স্বাগতম জানাচ্ছি মিস্টার ফিরোজ আলম মোল্লা। ধন্যবাদ ফিরোজ আলম মোল্লা ভাই, আজকে আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ABP-কেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা মূলত আলোচনা করব আপনার সাথে আপনার আর্লি ক্যারিয়ার নিয়ে, আপনার যে এই অভিজ্ঞতার থ্রুতে আসলে আমাদের যারা ইয়াং প্রফেশনালরা রয়েছে তারা যাতে অনেক কিছু শিখতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে আলোচনা হবে। তো একদম শুরু থেকে শুরু করতে চাই। সবারই আসলে ছোটোবেলায় একটা স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব, অথবা ইঞ্জিনিয়ার হব, অথবা একজন ব্যবসায়ী হব। তো আপনার একজন ফিরোজ আলম মোল্লার আসলে স্বপ্নটা কী ছিল ছোটোবেলায়? ধন্যবাদ আপনাকে। আমি একটু আরও পিছন থেকে আসতে চাই। আসলে আমার জন্ম হয়েছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, গাইবান্ধা জেলার সদর উপজেলার ট্যাঙ্গরজানি নামে একটা গ্রাম। আমার জন্ম স্বাধীনতার আগে হয়েছিল। স্বাধীনতার সাথে আসলে আমার জীবনের একটা বড় সম্পর্ক যুক্ত আছে। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, আমার বাবা 1 বছর ছিল না, আমাদের কাছে ছিল না। গ্রামে যেহেতু কৃষক পরিবার, সো আমরা 5 ভাই 1 বোন ছিলাম। সো ওই সময়তে দেখা গিয়েছে বাবা 1 বছর না থাকার কারণে যে সংসারের অবস্থা খুবই খারাপ ছিল। মা বহুত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। তখনই দেখা গিয়েছে ছোটোবেলা, যেটা বলি আমি, যে একটা খাদ্য নিরাপত্তা, এটাও আমি নিজের চোখে দেখেছি। চিকিৎসা, বস্ত্র নিজের চোখে দেখেছি। কারণ সংসারে যদি কেউ আয় রোজগার না করে না থাকে, তাহলে একটা সংসারটা কী হয়? 3 বেলা হয়তো খেতে পারতাম না, মার খুব কষ্ট হতো। ওই সময়টা দেখা গেছে যে অনেকে ভালো খাচ্ছে কিন্তু আমরা খেতে পাচ্ছি না। আসলে এই যে একটা পীড়ন, কষ্ট, এখান থেকেই কিন্তু মনের মধ্যে আমার একটা তখন থেকেই ইচ্ছা ছিল যে আমি বড় কিছু একটা হব। আমার জীবনে বড় একটা ট্র্যাজেডি যে 1974-এ যে দুর্ভিক্ষ হয়েছিল, অ্যাকচুয়ালি ওই সময়টায় কিন্তু মানুষ অনেক অসুস্থ ছিল, ডায়রিয়া, কলেরা হতো। আমি ঠিক সেম পজিশনে পড়ে গেছিলাম, অপুষ্টি, ম্যালনিউট্রিশন যেটা বলে, অপুষ্টিতে পড়ে গিয়ে আমার বাঁচার কথা ছিল না। আল্লাহ তাআলা হয়তো আমাকে বেঁচে রেখেছেন, হয়তো আমার পরিবারের জন্য, সমাজের জন্য বা দেশের জন্য। সেই জায়গা থেকেই আসলেই স্বপ্নটাকে বেশি করে এগিয়েছি। আমাদের ভাইরা, তারাও আসলে লেখাপড়া ওইভাবে যেতে পারেনি। এমন স্মৃতি আছে যে আমরা ছোটোবেলায় একটা স্মৃতি বলি, যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ইউনিসেফ কিন্তু বই খাতা দিত আমাদের, এক ধরনের খাদ্য সহায়তা দিত। 3 ভাই বোন আমরা একসঙ্গে একই প্রাইমারি স্কুলে পড়তাম আমার গ্রামের। একটা পেন্সিল 3 ভাগ করে নিয়ে পড়তাম, এক সেট বই 3 ভাই বোন পড়তাম। আপনি বড় সন্তান ছিলেন? আমি ভাই বোনদের মধ্যে চতুর্থতম। আচ্ছা। ভাইদের মধ্যে চতুর্থতম, আর বোনদের মধ্যে যদি হিসেব করি তাহলে 5মতম।
তো সেই জায়গা থেকেও অনেক কষ্ট পেয়েছি এবং ছোটোবেলার আমার এক পণ্ডিত স্যার ছিলেন, উনি দেখলেন যে বড় ভাই বোনদের সাথে স্কুলে যেতাম, উনি হঠাৎ করে আমাকে ধীরে ধীরে প্রমোশন দিয়ে ক্লাস 4-এ পড়াতো এবং আমাদের স্কুল ঘরও ছিল না, স্কুল মাঠে একটা বটগাছ ছিল, ওর নিচে আমরা পড়তাম। বৃষ্টি যখনই আসতো তখনই ছুটি হয়ে যেত। এরকমই ছিল শিক্ষা ব্যবস্থাটা। এটা একটু বলার কারণ যে আমরা যারা আজকে প্রফেশনাল হচ্ছি, সুবিধা পাচ্ছি, তাদের একটু শেখার জন্যই। আর এখান থেকে প্রাথমিক জীবন শেষ করে আমি যখন পড়াশোনা শুরু করে দিলাম, ইতিমধ্যে আমার এক ভাই, মেজো ভাই, উনি টেলারিং কাজ শিখলেন, শেখার পর সংসারের হালটা ধরলেন। বাবা যুদ্ধ থেকে ফিরে আসলেন, জমি জমা অনেক বন্ধ হয়ে গেছে, যেভাবে হোক আবার বড় ভাই উনিও ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলেন। এইভাবে আমাদের ভাই বোনদের সহযোগিতায় আবার আমরা লেখাপড়ায় ফিরে আসলাম। কলেজ লাইফটা একটু ভালো ছিলাম, তখন একটু সচ্ছলতা ছিল, ভাই জব করতো। সেই দিক থেকে যখন এগিয়ে আসলাম, আমি যখন এসএসসি পাস করার পর তখন আমি চিন্তা করলাম আমি কি করব, কিছু একটা করা দরকার। বড় ভাই ইঞ্জিনিয়ার ছিল, তো ভাইকে দেখেই মনে হলো যে না, ভাইয়ের মতো কিছু একটা হব। তো ঠিক আসলে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেলাম রংপুর পলিটেকনিকে, সেখানে ভর্তি হলাম, ওখানে পড়াশোনা শুরু করলাম এবং স্টাইফেন্ড নিয়েই পড়তাম এবং দেখা যেত যে খুব ভালো রেজাল্টও করেছিলাম। কিন্তু ওইখানে এসে আমার ক্যারিয়ার প্ল্যানিংটা যে জায়গাটা বলবো যে আমি চিন্তা করলাম যে না, আমি ইঞ্জিনিয়ার হব, ভালো একটা চাকরি করব। আমি কিন্তু সরকারি চাকরিও পেয়েছিলাম, কিন্তু চাকরিটা আমার ভালো লাগে নাই বিভিন্ন কারণে। পারিপার্শ্বিকতাটা, একটু ট্রান্সপারেন্সির ব্যাপার, মানে নিজের মধ্যে কেন জানি আবার ক্যারিয়ারের জায়গাটা থেকে আমি চেঞ্জ করলাম ওই জায়গাটায়। যাই হোক, কোনো একটা অ্যাডজাস্ট না করতে পেরেই আমি আবার গ্র্যাজুয়েশনটা শুরু করলাম। তখন জগন্নাথ কলেজ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তখন ফার্স্ট ব্যাচ। আমরা 3-4 ফ্রেন্ড তখন চিন্তা করলাম যে না, আমাদের দিয়ে বোধহয় কিছু হবে না, আমরা একটু পড়াশোনা করি। তখন এই সন্ধ্যার পর ক্লাস হতো, তখন এই ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সে ভর্তি হলাম জগন্নাথে, ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ব্যাচ কমপ্লিট করলাম। ইতিমধ্যেই আমার আসলে একটা সুযোগ আসলো, তখন ছিল ডিএফআইডি, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যেটা এখন UK8, অর্থাৎ ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ, হ্যাঁ। তখন সেইখানে আমি পরীক্ষা দিলাম, আমাকে তারা নিয়ে নিল, খুব পছন্দ করলো এবং আমাকে তারা টেকনিক্যাল অফিসার হিসেবে প্রদান করলো। আমার সঙ্গে ব্রিটিশ অ্যাডভাইজার ছিল জুলিয়েটা শয়েনম্যান বা অ্যান্ড্রু মরিস, ওরা রিয়েলি ব্রিটিশ। ওদের সঙ্গে থেকেই কেন জানি মনে হলো যে না, আমার লাইফটা বোধহয় ডেভেলপমেন্ট সেক্টরের জন্য ভালো হবে। সো ওরা তখন আমাকে বললো যে ফিরোজ, তুমি ডেভেলপমেন্ট সেক্টরের জন্য কাজ করো, তুমি ভালো করতে পারবা। তো ওদের সঙ্গে থেকেই অনেকটা আমি কাজটা করলাম। তবে এখানে একটু বলে রাখি, সেটা হলো স্বপ্ন দেখতে হবে, আমি কি হতে চাই, কেরিয়ার প্ল্যানিং, এবং সেই সাথে একজন মেন্টর থাকতে হবে অ্যাকচুয়ালি। তো আমি ওই সময় ওই ব্রিটিশ অ্যাডভাইজার জুলিয়েটা শয়েনম্যানকে আমার মেন্টর হিসেবেই পেয়েছিলাম। ও আমাকে সবসময় ইনসিস্ট করতো যে তুমি ভালো কিছু করো। ওর সাথে থাকার পর ঠিক ওই জায়গা থেকেই আমি তখন চিন্তা করলাম যে না, আমাকে তো ডেভেলপমেন্ট সেক্টর আগাতে হবে। এর মধ্যে তো গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছি। তখন আইওলোতে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে একটা সার্কুলার হলো যে তারা কিছু অফিসার নেবে। আমি সেখানে অ্যাপ্লাই করলাম এবং ও আমাকে বলল যে তুমি অ্যাপ্লাই করো, দেখো। সেখানে গিয়ে দেখি চাকরিটা আমার হলো আইওলোতে। এইভাবে আমি ডেভেলপমেন্ট সেক্টরে চলে এসেছি এই জায়গাটায়। আর আমার কথাটা যদি বলেন যে লাইফ লং লার্নিং যেটা বলি আমরা, যে একজন মানুষ, এখন তো লাইফ লং পলিসি হয়েছে বাংলাদেশ সরকারের, অনেক সুবিধা আছে, তখন কিন্তু সুবিধাটা ছিল না। তো এই লাইফ লং লার্নিংয়ের আওতায় এসে তখন আমি শুরু করলাম আইএলওর সাথে জার্নি। আইএলওতে এসে আমার ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এটার সঙ্গে কেন জানি একটা মিল পেলাম আমি আইএলওতে কাজটা করার পর। ঠিক এই কাজটা করতে করতেই আমি শেষ হয়ে গেল যেহেতু প্রজেক্ট। আর আমরা যারা প্রজেক্ট বেজে কাজ করি, তাদের প্রজেক্ট যখন শেষ হয়ে যায়, ওই ট্রানজিট পিরিয়ডটা খুব একটা পেইনফুল হয়, কারণ যদিও পরের প্রজেক্টটা কোথায় পাবো বা যদি এক্সটেনশন না হয় কখন আসবে। ইতিমধ্যেই জাইকাতে একটা সার্কুলার হলো, আমি জাইকে অ্যাপ্লাই করলাম, কারণ আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো, ভাবলাম যে ডেভেলপমেন্ট সেক্টরকে ভালো করে বোঝা দরকার। ঠিক তখন জাইকার লোকাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল স্থানীয় সরকারের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, এটা ছিল যশোর খুলনা বিভাগে। আমার ওখানে চাকরিটা হলো, আমি ওখানে কাজ করলাম। জায়গাতে লোকাল গভর্নমেন্ট শিখলাম, তারা কিভাবে কাজ করে, ডেভেলপমেন্ট সেক্টরে কিছু বিষয় আছে
যে বিষয়গুলো আমি এখানে যে এবিপিতে এসে আমি যখন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যখন এনজিও ডেভেলপমেন্ট সেক্টর করলাম, এই কাজগুলো আমি ওখানে করে আসছি। তখন তো এই ধরনের ট্রেনিং ছিল না ডেভেলপমেন্ট সেক্টরের জন্য। ওই কাজটাই করতে করতেই এর মধ্যে তো আমি বিয়ে শাদী করে ফেলেছি, তখন সন্তান হয়েছে, কিন্তু অর্থনৈতিক সচ্ছলতাটা কিন্তু ভাবে আসেনি। এক্সপেকটেশনের পিছনে, লার্নিংয়ের পিছনে ইনভেস্ট করছি, আগাচ্ছি। এই জায়গাতে এসে আমার মনে হলো যে আমার এমবিএটা করা দরকার। কেন যে ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু আমি আগাচ্ছি, এই আমার ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স দিয়ে আমার ভালো কিছু হবে না। তখন আমি এমবিএতে ভর্তি হলাম। তখন তো দারুল ইহসান ইউনিভার্সিটি ছিল ঢাকায়, ধানমন্ডি ক্যাম্পাস। তখন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ছিল। নর্থ সাউথ তো পরে আসলো। তারপরে ওখানে এসে ঢাকায় এই বৃহস্পতিবার আসতাম, শুক্রবার শনিবার এখানে ক্লাস করে আবার চলে যেতাম। আমি থাকতাম যশোরে। এইভাবে এমবিএটা আমি শেষ করলাম ফিনান্সের উপরে। এমবিএ ফিনান্স করতে গিয়েও এইখানে ফিনান্সিয়াল অবস্থা দেখেন, আমার যে সহধর্মিনী সে আমাকে বেশ সাপোর্ট করেছে। আমি যেদিন এমবিএতে ভর্তি হব আমার কাছে টাকা নাই। তো আমার মনে আছে যে প্রতিটা পরিবারে কিছু সঞ্চয় করে, তো ও সঞ্চয় থেকে আমাকে মনে আছে 6,500 টাকা দিয়েছিল। ওই টাকা দিয়ে আমি এমবিএতে ভর্তি হলাম। তখন আমার বড় ছেলের বয়স 6 বছর সম্ভবত। তো অনেকে আমাকে আর কি করতো বা বলতো যে তুমি এই বয়সে পড়াশোনা করতেছো, তোমার ছেলে হয়েছে, পয়সা নেই, এত ইনভেস্টমেন্ট করছো কেন? আমি বললাম না, ইনভেস্টমেন্ট করার মানে আমার জানা দরকার যে আসলে আমার কেরিয়ারের জায়গাটা কোথায়, ওই জায়গাটা আমি পৌঁছতে চাই। ঠিক এমবিএ ফিনান্সে শেষ করলাম, সিজিপিও ভালো ছিল আলহামদুলিল্লাহ। ঠিক ওই সময় আমার এখনও মনে হয় যে আমার একজন মেন্টর ছিলেন আরেকজন, হারুনুর রশিদ, যিনি বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্টরের অন্যতম একজন, আইএলওতে কাজ করে অনেক দিন ধরে। উনি ভাই আমাকে খুবই স্নেহ করতেন এবং মেন্টরিং করতেন। তো আমাকে একদিন উনি বলছে যে বাংলাদেশে একটা বড় প্রজেক্ট আসতেছে, টিভের রিফর্ম প্রজেক্ট। এই প্রজেক্টটা বাংলাদেশের কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে বদলাই দেবে। তো তুমি কোথায় আছো, তুমি আমাদের সাথে কাজ করো। তো আমার এই মেন্টর উনি আমাকে সেই ওখান থেকে নিয়ে আসলেন ঢাকায়। তখন আমি লোকাল গভর্নমেন্টের ওখানেই ছিলাম, জায়গাতেই। ঢাকায় এসে আমি কাজ করলাম, ওনার সাথে জয়েন করলাম। করার পর উনি আমাকে বললো তো তুমি ইউনিসেফে হয়ে বসে কাজ করবে। কারণ ইউনিসেফের তখন একটা প্রজেক্ট ছিল স্লাম এরিয়াকে নিয়ে, ঢাকা শহরের বিভাগীয় শহর। এই স্লাম এরিয়া যেহেতু আমার ছোটোবেলার জীবনটা কিন্তু ইসলামের সঙ্গে অনেকটা জড়িত, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, বাবা নেই, খেতে পারতাম না 3 বেলা, অর্থনৈতিক কষ্ট, বাবার সঙ্গে ধান কাটতাম, খেতে কাজ করতাম, বাবা লেবার নিতে পারতো না, এরকম একটা কষ্টের মধ্যে ছিলাম। তখন এই মেট্রোর প্রজেক্ট যেটা ছিল খুবই ভালো, ওই ইসলাম বাচ্চাদের নিয়ে আমি লাইভলিহুড নিয়ে কাজ করলাম, খুবই ভালো। সেখানে ন্যাশনাল কনসালটেন্ট এবং টিপেট এক্সপার্ট হিসেবে ইউনিসেফে কাজ শুরু করলাম। ইউনিসেফ থেকে আমি কাজটা শেষ করার সাথে সাথেই আমাকে আইএলও বললো যে ঠিক আছে তোমরা আমার সাথে কাজ করো। আবার আইএলওতে আমি ব্যাক করলাম। এই আইএলওর সঙ্গে আমি আছি। এই জায়গাটাতেই আমার কাছে মনে হয়েছে যে জীবনের একটা শিক্ষা হলো বাস্তব শিক্ষা, আর একটা হচ্ছে তাত্ত্বিক শিক্ষা। তো আমার জীবনে বাস্তব শিক্ষাটা বেশি হয়েছে। আর পিছনের তাড়নাটা ছিল যে আমি যে কষ্টে মানুষ হয়েছি, জায়গাটায় আমার বাবা মা হয়তো, আমি যেমন বিসি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম ডুয়েটে, আমাকে পড়াশোনা করাবে বা অর্থনৈতিক সাপোর্ট দেবে আমার পরিবারের ছিল না। তারা বলেছে না, তোমার পিছনে ব্যয় করার মতো সামর্থ্য আমাদের নেই। আমার বড় ভাই উনি মারা গিয়েছেন, উনি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আমাকে বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন। উনি বলছে দেখো আমার তো তেমন কিছু নাই তোমাকে সহযোগিতা করার, তুমি দেখো চাকরি করে কিছু করতে পারো কিনা। পরে আমি ডুয়েটে আর পড়তে পারিনি, বিসিএন হতে পারিনি। হয়তো বিসিএন হলে হয়তো অন্যদিকে কাজ করতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে আমার লাইফ ট্র্যাকটা ডেভেলপমেন্ট সেক্টরে এসে এখানেই আল্লাহ লিখে রেখেছে। আর আমার যে ওই যে বড় হওয়ার ইচ্ছাটার জায়গাটা এখানে আমি খুঁজে পেয়েছি। এইভাবে কিন্তু আমার প্রফেশনাল কেরিয়ারটা চলে আসছে। এইটা হচ্ছে আমার ছোটোবেলার জীবনের গল্প। যে আসলেই আমার স্টোরিটা আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না। আমি খুব প্রাউড ফিল করি যে আমার মেজো ভাই এখনও প্রায় বলে যে তোর একটা ছবি আমার খুব মনে ভাসে, যে পাশের ঘরে যখন ভালো কিছু খেত তুই গিয়ে দাঁড়িয়ে থাকতিস খাওয়ার জন্য, তারা হয়তো দরজাটা লাগিয়ে দিত। কিন্তু এই স্মৃতিটা আমার চোখে যখন ভাসে
তখন কিন্তু আমি ওই জায়গা থেকেই আমি এখনও নিজেকে ডেভেলপমেন্ট এবং লার্নিংয়ের জায়গাটা আমি পিছু ছাড়তে পারি না। না, আমি আমার মতো যারা এরকম অসুবিধায় আছে, সুবিধা বঞ্চিত, তারাও যেন থেমে না থেকে তারা এগিয়ে যায়। সেই আগানোটা আমি কিন্তু এখনও থেমে নাই। আপনাদের এবিপিতে যখন আমি শুনতে পেলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হবে, আমার খুব ভালো লেগেছে। যে এবিপি ইসলামিক ফিন্যান্স নিয়ে একটা ওয়ার্কশপ ছিল, সেখানে আমি ছিলাম। আমার তখন কেন জানি ভালো লাগলো যে না, আপনাদের প্রতিটি প্রোগ্রামে নিশ্চয় ভালো। তখন আমি এবিপিতে কিন্তু আপনাদের এখানে ভর্তি হলাম। তো এখানে যারা ট্রেনার ছিলেন, আপনারা খুব কোঅপারেট করতেন। তো আমার প্রথম একটা ছিল যে আমাকে কি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাতে ওনারা কি আমরা সুযোগ দেবে, কারণ আমার তো লেখাপড়াটা ভিন্ন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসএস, আবার এমবিএ ফিনান্স। দেখলাম যে ওনারা খুব সুন্দরভাবে বললেন যে স্যার আপনার যে লাইফ এক্সপিরিয়েন্স এবং গ্র্যাজুয়েশন, কোনো সমস্যা নেই। ওনাদের ওখানে আমি যেটা আমি এনরোল করেছি, ওনাদের ট্রেনারদের, ওনাদের সাপোর্ট নিয়ে এবং বাস্তবে কাজ করা, আর প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেকগুলো বিষয় যেটা আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে এখন, সেই জায়গাগুলা থেকেই আমি ওনাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে আমার প্রফেশনাল লাইফের আরেকটা মাইলস্টোন আমার অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার কারণেই আমি কনফিডেন্ট তো ছিলাম, আরও নিজেকে কনফিডেন্ট মনে হচ্ছে এবং মনে হয়েছে। এবং আমি দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট ডিজাইন থেকে শুরু করে ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি, ইমপ্লিমেন্টেশন এবং ক্লোজিং, এই কাজটা কিন্তু ওই যে একাডেমিক যে সাপোর্টটা পেয়েছি, তাদের টুলস, সেই জায়গা থেকে কিন্তু গুছিয়ে আমি ভালোভাবে করতে পারছি। ফলে কিন্তু আমার অর্গানাইজেশনে এবং আমার প্রফেশনালে যারা আছে তারাও বলছে যে তোমার কাজ খুব ভালো, তুমি এগুলো কোথায় শিখেছো, কিভাবে জেনেছো। তো এই যে একটা সুযোগ যেটা আমি এবিপি থেকে পেয়েছি, এটা একটা অসাধারণ। আরও একটা জিনিস বলি যে আমার আরও একটা ইচ্ছা ছিল যে আমি পিএইচডি করব আমার বিষয়ের উপরেই। আমি অনেক জায়গায় যখন এক্সপ্লোর করলাম, করতে করতে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, বুয়েটেও গেলাম, কোথাও ওইভাবে আমি আগাতে পারছি না। হঠাৎ করে আমার এক প্রফেশনাল কলিগও বললো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে ওনারা একটা পিএইচডি সার্কুলার দিচ্ছে, আপনি এখানে ট্রাই করতে পারেন। তা আমি ওইখানে দেখে ট্রাই করলাম, কিন্তু আমার সাথে তাদের ক্রাইটেরিয়া মিলছে না অনেকগুলো বিষয়। আমি অ্যাপ্লাই করার পর ওখানে ওনাদের সাথে বসার পর ওনারা বললো না, কোনো সমস্যা নেই, আপনাকে আমরা কল করব, আপনি পেপার জমা দেন। ফাইন, আমি পেপারটা জমা দিলাম, তারা পেপারটা সিলেকশন করলো, সার্টিফিকেশনগুলো দেখলো। তো এই জায়গায় এসে ওনারা আমাকে একটা জায়গায় গিয়ে থামালো যে আপনার আর কোনো সার্টিফিকেশন আছে কি না এই এমবিএ বা বিএসএস ডিপ্লোমার পাশের পরে। আমি বললাম আমি একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি, এটা এডুপ্রো ইউকে এবং ইউকে এবং সিপিডির এবিপি থেকে, এইটা দেখেন তো কোনো কাজে আসবে কি না। ওনারা দেখে বললো আপনি তো খুব ভালো একটা কোর্স করেছেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইউকে থেকে, তো আমার মনে হয় যে এটা আপনি দেন, আপনার এটা পেপারটা আমার মনে হয় যে প্রেজেন্টেশনের জন্য আপনি অফার পাবেন। সো ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে দেখেন যে শেখার এবং গ্রাজুয়েশনের এবং সার্টিফিকেটের কিন্তু এগুলোর কখনোই ফেলনা যায় না, কোনো না কোনোভাবেই কাজে লাগে। ঠিক আমি কিন্তু পিএইচডিতে ফার্স্ট পেপার প্রেজেন্টেশনের ওরা আমাকে পছন্দ বললেন যে না, আপনাকে আমাদের ভালো লেগেছে, ঠিক আছে, ওকে, আমরা নেক্সট ইয়ারকে আপনাকে জানাবো, কিছু ফাইন টিউন করে জমা দেন। আমি এখন বিবিতে পিএইচডি করছি এবং এই যে অপরচুনিটিটা দেখেন, আমি ছিলাম কোথায়, আমি তো অপুষ্টিতে মারা যেতে পারতাম, বা আমি তো একজন কৃষক শ্রমিক হিসেবে গ্রামে থাকতে পারতাম, সবাই আছে যেভাবে, কিন্তু ভিতরের যে তাড়নাটা, কষ্টটা থেকে বের হওয়ার যন্ত্রণায় কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছে। আমি এখানে থেমে নেই, আমি পোস্ট ডক্টরাল করব। আমার বড় ছেলের সাথে তাকে বলেছি, তো ওর সাথে আমি পোস্ট ডক্টরাল করবো। সে সিএসসিতে পড়ছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমার ফ্যামিলি সবাই আমরা এখন স্টুডেন্ট। সো আমার ফ্যামিলি প্রায় বলে, আমার মিসেস বলে যে তোমরা তো আমাকে শুধু খাটায় নিচ্ছ, বাট তোমরা সবাই পড়াশোনা করতেছো। এই জায়গাটা, ইন্সপায়ারেশনের জায়গাটা, কষ্ট হচ্ছে আমার, কিন্তু কষ্ট হয় প্রফেশনাল লাইফে সময় নিয়ে আসার। এই জন্য আমি সবাইকে এনকারেজ করি এবং মেন্টরিং করার চেষ্টা করি যে তোমরাও পারবা, এখন সেই সুযোগটা আছে, সুবিধাটা আছে। আপনি যেমনটা বলছিলেন, একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, এবং বর্তমানে আপনি আইওলোর একজন ন্যাশনাল এক্সপার্ট হিসেবে কাজ করছেন, যেখানটায় আপনার ভাষ্যমতে আপনার পরিবারের বা আপনার সহধর্মিনীর একটা সাপোর্ট আপনাকে অনেক বেশি হেল্প করেছে আপনার এই ক্যারিয়ারে আগানোর জন্য। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ
এই জার্নিটাতে আপনি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করেছেন সেটা এখন পর্যন্ত কী ছিল? সবচেয়ে আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল প্রফেশনাল ক্যারিয়ার আগানোর পিছনে। এই ঘটনাটা ঘটেছিল 2013-তে। আমার ওই সালে ওই সালে আমার মা মারা যায়, হাসপাতালে হসপিটালাইজ। এবং আমার জবটা তখন ছিল না, আর একটা প্রজেক্ট যখন আসবে। আমার যখন ওখানে জবটা হয়ে গেল, কিন্তু আমাকে হাসপাতালে সময় দিতে হতো। ঠিক আমার মা মারা যাওয়ার পর আমার বড় ছেলে অসুস্থ হয়ে গেল। ওই সময়টায় আমাকে তখন আইএলও থেকে আমার যিনি সুপারভাইজার, উনি আমাকে প্রেশার দিচ্ছিলেন যে আপনি যদি জয়েন করতে না পারেন তাহলে আমরা অন্য কাউকে নিই। কিন্তু আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, আমার বাচ্চাকে সময় দিতে হবে, তার চিকিৎসা করাইতে হবে আইসিইউতে। এতটা মানে ইয়েতে ছিলাম। আমার কলিগ ছিলেন একজন, উনি বললেন যে ভাই আপনি মনে হয় সুপারভাইজারের সাথে কথা বলেন। তখন ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার অ্যাসাইনমেন্টটা আমি করব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপাতত বাইরে যেতে পারবো না, এই সমস্যা। উনি আমাকে স্যাক্রিফাইস করলেন। আর ওই সময়টা হয়েছে লং টার্ম একটা আমার প্রজেক্টের ট্রানজিট পিরিয়ড ছিল, যেখানে ফিনান্সিয়াল একটা ক্রাইসিসেও আমি ছিলাম। এটা একটা বড় আমার একটা জীবনের একটা বড় ডিজাস্টার বলেন, চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি মনোবল হারাইনি, কারণ আমি কমিউনিকেশনটা ইফেক্টিভ কমিউনিকেশন করে আমার সমস্যাটা শেয়ার করে নিয়ে কিন্তু আমি ওই জায়গাটাতেই ঠিকই সফলতার সাথে কাজ করেছি। চ্যালেঞ্জ ওভারকাম করা আপনার এই যে পুরো জার্নিতে দেখা যাচ্ছে যে আপনি কখনো না কখনো কাউকে না কাউকে অ্যাজ এ মেন্টর হিসেবে পেয়েছেন, এবং আপনার কাছে আসলে সবচেয়ে বড় ইন্সপায়ারেশনের জায়গাটা কোথায়? যেমন আপনার জার্নিতে আসলে অনেকগুলো স্ট্রাগল ছিল, আপনি লার্নিংয়ের থ্রুতে বা আপনার যে বলা যায় যে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও আপনার যে প্র্যাকটিক্যাল নলেজটাকে আপনি অ্যাপ্লাই করে আগিয়েছেন, সব কিছু মিলিয়ে একটা ইন্সপায়ারেশনের জায়গা প্রয়োজন পড়ে যে না আমাকে আসলে এই জায়গাটাতে পৌঁছাতে হবে। এই জায়গাটাতে আপনি সবচেয়ে বেশি ইন্সপায়ারেশন কোন ব্যক্তি থেকে পেয়েছেন বা লাইফের কোন ইভেন্ট থেকে পেয়েছেন? এইটা আমি দুইটা ব্যক্তির কাছ থেকে পেয়েছি। আল্লাহ তাআলা তো নিশ্চয়ই আমার সাথে ছিলেন, এবং আমি সবসময় নামাজ পড়তাম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে আল্লাহ, তুমি আমাকে কখনো নিরাশ করো না, নিশ্চয় তোমার ভাণ্ডারে সব কিছু আছে আমার জন্য। আমার মধ্যে তো অসততা নাই, সততা আছে, নিষ্ঠা আছে। প্রথমত পেয়েছিলাম আমার যে জুলিয়েটা শয়েনম্যান, যিনি ছিলেন অ্যাডভাইজার ডিএফআইডির। ওনাকে আমি মেন্টর হিসেবে পেয়ে আমার লাইফটাকে ঠিক একাডেমিক জায়গা এবং ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য, কেরিয়ার প্ল্যানিংটা এবং কেরিয়ার অবজেক্টিভটাকে বাস্তবায়ন করার জন্য যে কাজটা করা দরকার সেটা আমি ওখান থেকে পেয়েছি। এখনও সে কিন্তু আমার মেন্টর। সে এখন ইংল্যান্ডে আছে, তার সাথে যোগাযোগ হয়, লিঙ্কডিনে কথা হয়। পরে পেয়েছিলাম আমি হারুনুর রশিদ। হারুন স্যার, উনি এত ভালো মানুষ, উনি আমাকে হাতে কলমে শিখিয়েছেন। আমার একটা মনে আছে, একটা রিপোর্ট লিখেছিলাম ইংলিশে। আমার একজন ইন্টারন্যাশনাল ছিলেন, মার্ক ওয়েস্টেনওয়াল, সে বলছে যে তোমাকে ব্রিটিশ কাউন্সিলে কোর্স করতে হবে, তোমার এই রিপোর্ট ভালো হয় নাই, তোমাকে চাকরি দিয়েছে কে? আমার এখনও মনে আছে যে পরে আমি হারুন ভাইকে বিষয়টা বললাম। হারুন ভাই আমাকে বললো, না তোমার ইংরেজি খারাপ না, ভালো, তুমি একটা কাজ করো, তোমার আমার সঙ্গে কিছুদিন তুমি সময় দাও। তা আমি যখন কাজটা করতাম, তখন যেহেতু আমার ইনফর্মাল একটা জার্নি ছিল লেখাপড়ার মধ্যে, ওইভাবে তো ফর্মালি বা একাডেমিকভাবে আমি পাইনি কাউকে। পরে হারুন ভাইয়ের সাথে যখন কাজ করলাম, ওনাকে প্রতিটা কাজ দেখাইতাম। উনি প্রথম দিন রাগ হতো, কিচ্ছু হয়নি, কিছু করতে পারো নাই, কী করো। একটা লাইফে এসে খুব মনে হতো যে ভাই এত ভালো কাজ করি, তো ভাই আমাকে এইভাবে রাগান্বিত হচ্ছে কেন? কিন্তু উনি আমার মেন্টর। তারপর দেখলাম যে ধীরে ধীরে ভাই সব শিখিয়ে নিত। শিখে নিয়ে একদিন পিঠে হাত দিয়ে বলছে যে ফিরোজ, তোমার সবই ভালো ছিল, কিন্তু তোমাকে ডেভেলপমেন্ট করার জন্য এটা করেছি। আমার জীবনে যদি আমি মনে করি যে টিভেট প্রফেশনালে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে এগিয়ে আসার পিছনে হারুন ভাই আমার খুব মূল মেন্টর হিসেবে কাজ করেছে। এবং আরও যারা প্রফেশনাল ছিল আমার সাথে, একজন শাহজাহান স্যার ছিলেন, উনিও অনেক বয়স হয়েছেন এখনও। তারপর সেলিনা চৌধুরী, ওনারা এই যে একটা পরিমণ্ডলে ওনাদের কাছ থেকে যে সাপোর্টগুলো বিভিন্ন সময় পেয়েছি, কিন্তু মেন্টর হিসাবে আমি হারুন ভাইকে কখনোই ভুলবো না। আমার জীবনে এই জায়গায় আসার পেছনে ওনার অবদান অনেক অনেক বেশি, এবং নিঃস্বার্থভাবে উনি ভালোবাসেন এবং নিঃস্বার্থভাবে আমাকে এখনও উনি সহযোগিতা করেন। এখনও কোথাও আমি যদি ঠেকে যাই কোনো ডিসিশনের ক্ষেত্রে বা একটা কাজের ক্ষেত্রে, ওনাকে ফোন দেই বা শেয়ার করলে উনি সঙ্গে সঙ্গে বলে এটা এইভাবে করেন, আপনার জন্য এটা ভালো হবে।
আপনার এই যে শত ব্যস্ততার মাঝে দেখা যাচ্ছে যে আপনি অনেকে থেকে আসলে মোটিভেটেড হয়েছেন বা ইন্সপায়ারেশন পেয়েছেন, কাজ করে আপনার ক্যারিয়ারটাকে আগিয়ে নিচ্ছেন। এর বাইরে যে পারিবারিক যে সময়টা, অনেক সময় দেখা যাচ্ছে পারিবারিক সেই সময়টা আপনি প্রপার ওয়েতে আপনার সন্তানদেরকে দিতে পারেন না বা আপনার সহধর্মীকে দিতে পারছেন না। তো ওইখানটাই আসলে দেখা যাচ্ছে দিন শেষে তো আমরা যে পরিশ্রমটা করি বা আমাদের ফ্যামিলিটাকেই আসলে হ্যাপি রাখার জন্য আমরা কাজ করে যাই। আপনার তো জানি এটা আরো বেশি একটু মানে স্ট্রাগল, যেখানটা আপনাকে আসলে পরিবার সহ স্ট্রাগল করে আপনারা ভাই বোন সবাই মিলেই কিন্তু পারিবারিক শিক্ষা থেকে উঠে এসেছেন। তো পারিবারিক জায়গা থেকে প্রপার ওয়েতে মেনটেন করা পাশাপাশি হচ্ছে ওইখান থেকে যে ইন্সপায়ারেশনটা, ওইটা কি আসলে আপনাকে খুব বেশি মোটিভেটেড করে নাকি ওইটাকে আপনি ইন্সপায়ারেশন হিসেবে রাখতে চান? অ্যাকচুয়ালি এটা অবশ্যই এটা মোটিভেট, ইন্সপায়ারেশন ও মোটিভেট দুইটাই এই জায়গাটায়। কারণ যখন জার্নিটা শুরু হয় ফ্যামিলিতে, প্রথম আমার সহধর্মিণী এবং বাচ্চারা খুবই হেল্পফুল, সহযোগী ছিল। কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত হতো ওনারা। এমনও বিরক্ত হতো যে ওনারা হয়তো সবাই খেতে বসছে বা আমাকে একটা বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু আমি কাজ নিয়ে ব্যস্ত বা পড়াশোনায় ব্যস্ত। তো এই বিষয়গুলোকে অনেক সময় ভালোভাবে নিত, কিন্তু ওই সিচুয়েশনে তাদের কাছে থাকা দরকার, এই জায়গার এনভায়রনমেন্টটা খুব টক্সিক হয়ে যেত। কিন্তু টক্সিক হলেও তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতাম যে দেখো যে আমার জার্নিটা শেষ হয় নাই, ওই জায়গায় যাওয়ার জন্য তোমাদের সহযোগিতা আমার আরও লাগবে। প্লিজ তোমরা আমাকে যেভাবে হেল্প করছো এটাকে ধরে রাখো। আমার গিন্নি প্রায় বলে যে হয়তো পারিবারিক দারিদ্রতার কারণে হোক, তোমার হয়তো পড়াশোনাটা সেভাবে হয় নাই, কিন্তু তোমার নিজের কেরিয়ার জীবনে সে জায়গাটায় আমি দিচ্ছি, কিন্তু এটা তো পরিবার বা আমাকে বা বাচ্চাদেরকেও তো তোমাকে সময় দিতে হবে। এই জায়গাটাতে আমার প্রথম দিকে আমি সময় দিতে পারতাম না, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স করতে হতো, তাদেরকে বুঝাইতে হতো বা তারা বুঝতো। পরে তারা কিন্তু আমাকে ফ্রেন্ডলিভাবে আগায় নিচ্ছে। এবং আমার মনে হয় আমার বাসায় এখনও যে প্র্যাকটিসটা, সেটা আমি জানি না আপনাদের অনেকের আছে কি না, সেটা হলো যে খাওয়ার টেবিলে যখন রাতে আমরা বসি একসাথে সবাই, এবং ওইখানে আমাদের অনেক কিছু আলোচনা হয়, সেই আলোচনাগুলোতে খুব ভালো হয়। তো মাঝে মাঝে আমার স্ত্রী প্রায় বলে যে তোমার কথার মধ্যে সবসময় লেসন লার্ন থাকে কেন, খালি তুমি মানুষকে শেখাতে চাও। আমি বললাম না, শেখাতে চাই না, এই প্র্যাকটিসটা ওদের জানা দরকার বাচ্চাদের, কারণ ওদেরও একটা স্টোরি হবে, ওদেরও একটা লাইফ হবে। কারণ এটা যদি না জানে তাহলে তো ওরা নিজেকে এই ব্যালেন্স করতে পারবে না, লাইফটাকে সুন্দরভাবে আগাতে পারবে না। তবে আমি মনে করি যে একজন প্রফেশনালের শুধু তার উচ্চতর ডিগ্রি বা ভালো একটা পজিশনে যাওয়ার জন্য না, ফ্যামিলিকে অবশ্যই সময় দিতে হবে, ফ্যামিলিকে রিকগনিশন দিতে হবে, ফ্যামিলির সঙ্গে বুঝতে হবে দুইটা বিষয়, একটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার আর একটা হচ্ছে পারিবারিক সাপোর্ট। দুইটাকে কিন্তু প্যারালালি ঠিক রাখতে হবে। এটাকে যদি ঠিক না রেখে যদি আনব্যালেন্স অবস্থায় চলি, তাহলে সে অর্জনটা মধুর হয় না। আপনার কাছে আমি জাস্ট একটু ছোট্ট টিপস জানতে চাবো, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা সবাই আসলে কর্পোরেটে জব করছি, প্রফেশনালি অ্যাক্টিভ, শত ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং সবারই কমপ্লেন থাকে যে আজকে হয়তো বা কোথাও ঘুরতে যাওয়ার কথা, কিন্তু অফিসের একটা খুব ইমার্জেন্সি কাজে আমি হয়তো বা ব্যস্ত। তা আমি যেরকম এই জিনিসটা স্ট্রাগল ফিল করি বা দেখা যাচ্ছে আরও যারা প্রফেশনালস আছে তারাও সেম জিনিসটা ফিল করি। একটা ছোট্ট টিপস, কারণ আপনার বিবাহ অনেক, আমি যতটুকু জানি যে অনেক বছরই আপনি বিবাহ সম্পন্ন হয়েছে আপনার, এই বিবাহ জার্নিটাতে আপনি ছোট্ট কোন টিপসটা কাজে লাগিয়েছেন যেটা আসলে আপনার ফ্যামিলির সাথে আপনাকে কানেক্টেড রেখেছে, ইন্সপায়ার্ড করেছে আপনাকে? এই যেটা বললেন এটা আসলে মজার ব্যাপার, এটাকে যদি খুব সিরিয়াসলি নেওয়া যাবে না। মোট কথা যে আপনার একটা হচ্ছে যে আপনার ওই সময়টা বাইরে একটা আপনার প্রোগ্রাম পড়ে গেছে, আবার ফ্যামিলি তো খুব নেটটা, দুটো জায়গাকে ব্যালেন্স করা। এখন দুটো জায়গা ব্যালেন্স করতে গেলে অ্যাকচুয়ালি আমি যেটা কাজ করি, যে জায়গাটাতে আমাকে যেতে হবে ওনাদের সঙ্গে আমি কমিউনিকেশন করে নিই যে সেটা গুরুত্ব কতখানি বা টাইমটা পিছানো চাই কিনা, শিডিউলটা ওই সময়টা গিয়ে আমরা এই মিটিংটা বা এটা করতে পারি কিনা। তো ওনাদের অনেক সময় দেখা গেছে যে আমি বুঝাতে পেরেছি সেই জায়গাটায়, তাদেরকে ম্যানেজ করে হয়তো প্ল্যান বিতে গিয়েছি, আমি প্ল্যান বি ফেল হয়েছে সিতে গিয়েছি। আর ফ্যামিলির প্রায়োরিটিটা আসলেই দিতে হবে এটাকে। অনেক সময় কর্পোরেটে জব করে সেটা আলাদা, মার্কেটিংয়ে যারা কাজ করে বা এই সাইডে, সেটাও কিন্তু একটা প্রোডাকশনের সঙ্গে বা একটা জায়গায় জড়িত, তাদের প্রতি কিন্তু আরও কঠিন। এই জন্য আমার পরিবারকে একটা জিনিস বুঝাই, সেটা হলো দেখো আমার যদি কর্মটা না থাকে, কাজের জায়গাটা যদি নষ্ট হয়, তাহলে কিন্তু দেখো
তোমার আমার মধ্যে বা আমাদের মধ্যে হ্যাপিনেসটা থাকবে না। কারণ এখানে একটা রিজিকের ব্যাপার আছে, পাশাপাশি আমার একটা দায়বদ্ধতা আছে। তো আমারও পরিবারের কাজটা যদি অন্য একটা সময় করতে পারি, তাহলে কি আমাদের জন্য ভালো হবে? তাহলে আমার ওই জায়গাটা ঠিক থাকবে। কারণ গত 20 বছরে আমি এই জায়গায় এসেছি, সেটার একটা মূল্যায়নটা নষ্ট হয়ে গেলে আমার ক্যারিয়ার চলাটা কঠিন হয়ে দাঁড়াবে। প্রতিযোগিতার সময় এখন দেখা যাচ্ছে আমার পরিবার ম্যানেজ হয়ে যেত এবং তারা আমাকে সাপোর্ট করতো। কিন্তু আমি ওই কাজটা শেষ করার পর বাসায় পরিবারের জন্য কোনো কিছু একটা গিফট নিয়ে যেতাম। ফলে দেখা যেত যে এই যে সমস্যাটা, এই জায়গাটা নেক্সট যখন আসতো তখনও তারা আমাকে সাপোর্ট করতো। তা আমার মনে হয় যে যারা আমরা কর্পোরেটে জব করি, ফ্যামিলির বাইরে কিন্তু কাজ না, আবার কাজের বাইরেও কিন্তু ফ্যামিলি না। কাজটাকে আমরা যদি কাজের জায়গায় রাখতে পারি মাথায়, তাহলে ভালো থাকবো। অর্থাৎ আমি যখন বাসায় যাচ্ছি, কাজটাকে আমি বাসায় নিব না। ওই সময়টা আমার পরিবারের জন্য, আমি পরিবারকে দিব। ইনকেস এমার্জেন্সি থাকলে সেটা রাখতে পারি। কিন্তু অনেক সময় করি কি, আমরা বাসার কাজটাকে বাসায় নিয়ে গিয়ে করতে চাই, ফলে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, ফ্যামিলির সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এই জন্য যারা প্রফেশনাল, আমরা বড় বড় প্রফেশনাল লাইফটা দেখেন, তারা যে অফিসে যেখানে কাজ করে, কাজটা ওইখানেই তারা রেখে আসে, বাসায় এসে ওইটাকে নিয়ে কিন্তু তারা আর মানে কাজটা করে না। ফলে দেখা যাচ্ছে যে দুই জায়গায় মাইন্ডসেট একটা ব্যালেন্স হয়ে যায়। এইটাই আমি মনে হয় যে আমার জীবনে প্র্যাকটিস করেছি এবং আমি তাই করিও। এবং এতে আমি আমার যারা পার্টনার বা আমার যারা কলিগ, তাদেরকে আমি বলি যে ভাই, খুব ইমার্জেন্সি হলে একটা টেক্সট দিন, বাট এমার্জেন্সি না হলে আমি আপনাদেরকে যোগাযোগ করব। সো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সেও অ্যালার্ট থাকে যে বাসায় আমাকে সেভাবে আর না। আর আমার সুপারভাইজারও চিন্তা করে যে না, আমার চাওয়াটা বা অফিসের যে কাজটা পাওয়া দরকার সেটা অফিসেই পাচ্ছি। সো সেক্ষেত্রে আমার বাসায় নিয়ে আসার দরকার নেই, তাহলে সুপারভাইজার আমাকে বার্ডেনটা আমার ঘাড়ে দেবে না। এইটাকে কিন্তু আমি এই স্ট্র্যাটেজি ফলো করে আমি সবসময় চলি। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা বিষয়। আপনি হ্যাপিনেসের কথা বলছিলেন। বর্তমান সময় যেটা হয়, যারা আসলে আমরা কর্পোরেটে জব করছি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলেন বা আদার্স মিডিয়ার কল্যাণে বলেন, আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে গিয়ে অনেক এমপ্লয়ি তারা আসলে তাদের কর্মক্ষেত্রে খুব বেশি হ্যাপি না, বা তাদের কাজটাকে এনজয় করে না। এখন আপনার কিন্তু একটা দীর্ঘ কর্মজীবন, প্রায় 22 বছরের অ্যাবভ আপনি কাজ করছেন, এবং শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠান না, আপনি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথেও কাজ করেছেন। আপনার কাছে আসলে এটা কি মনে হয় যে নিজের কাজটাকে এনজয় করা খুব ইম্পর্টেন্ট, বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আসলে কর্পোরেট সেক্টরের যে পরিবেশ, এটা কি আসলে টক্সিক হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি, কাজটাকে তো অবশ্যই নিজের মতো করে নিতে হবে। সেটা অর্গানাইজেশনের যে গোল বা আমার যে রেসপন্সিবিলিটি, সেটাকে একজন ম্যানেজার বা একজন এক্সপার্ট সে কিন্তু কাজ নিজে করে না, তার সঙ্গে কিন্তু তার পিছনে ব্যাকএন্ডে অনেকে কাজ করে। যে কথাটা আপনি বললেন যে কাজটাকে অন করে না, ভালোবাসে না, অ্যাকচুয়ালি আমি মনে করি যেটা আমার প্র্যাকটিসটা, আমার ব্যাকএন্ডে যারা কাজ করে, সেটা ইয়ং প্রফেশনাল থেকে শুরু করে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বলেন বা অন্য কোনো যারা বলেন, আমি মূলত তাদেরকে নিয়ে প্রায় বসি আমি, এবং তাদেরকে কাজটা দেওয়ার আগে আমি চিন্তা করি কোন কাজটা কাকে দিয়ে হবে এবং কীভাবে হবে, এবং ফার্স্ট ওরিয়েন্টেশনটা দেই। তাদেরকে বলি যে তোমরা আমাকে বস মনে করবা না, ভাই মনে করবা, বড় ভাই, ফ্রেন্ড মনে করবা। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে যে কোনো সময় আমার সাহায্য নিতে পারো, বাট কাজটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েই করাবো। এই কারণেই যে কাজটা তোমাদেরকে বুঝতে হবে, বুঝলেই তোমার ক্যাপাসিটি ডেভেলপ হবে, কাজের প্রতি আন্তরিকতা আসবে, ভালোবাসা আসবে, তখন তোমার এই জায়গাটায় মজা পাবা, তোমার কেরিয়ারটাকে তুমি ভাববা। আর যদি তোমরা মনে করো যে না, এই কাজটা তোমার জন্য না, তোমার চিন্তাভাবনাটা অন্য একটা ভালো জবে ট্রাই করছো, সেটাও তোমরা আগে আমাকে বলো, তাহলে আমিও তোমাদেরকে হেল্প করবো তোমার ওই জবের জন্য, বা কেরিয়ার কাউন্সিলিং বলো, গাইডেন্স বলেন, বা আমার কোনো নেটওয়ার্কে কেউ থাকে সেটা হেল্প করব। ফলে দেখা যাচ্ছে যে আমার সাবঅর্ডিনেট যারা আছে, কলিগ, তারা কিন্তু আমার প্রতি যথেষ্ট কমফোর্ট ফিল করে, আত্মবিশ্বাস আসে। ফলে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমি কাজটা যেটা দিচ্ছি, আমি হয়তো তারা সেটাকে ব্রেন স্ট্রিমিং করে আউটপুটে নিয়ে আসতে থেমে যাচ্ছে, আমি ডিরেক্টলি হেল্প করি না। আমি বলি দেখো তো ওই জায়গাটা একটা কাজ আছে, রিপোর্ট আছে, এটাকে দেখো, এই কাজটাকে এইভাবে করা যায় কি না। ঠিক তাদেরকে দিয়ে দিন শেষে যখন নিয়ে আসে, কিন্তু আমি টাইমটা দেই, কখনই তাদের সাথে আমি টক্সিক বিহেভ করি না, এবং সুপারভাইজার হিসাবে বা বস হিসাবে আমি কখনোই তাদের সাথে আচরণ করি না। একেবারে ফ্রেন্ডলি, হাত বুলিয়ে পাশে বসে নিয়ে আমি এই কাজটা দেখি। ফলে দেখা যায় যে
আমার উপর যে কাজটা আছে অর্গানাইজেশনের, তো সে কাজটা কিন্তু সুন্দরভাবে হয়, টক্সিক এনভায়রনমেন্ট হওয়ার প্রশ্নই আসে না। আমরা করি কি, আমার নিজের যে রেসপন্সিবিলিটি এর বাইরেও কিছু কাজ থাকে বা অর্গানাইজেশন কিন্তু এটাকে প্রত্যাশা করে, সে প্রত্যাশার জায়গাটুকু কিন্তু আমাকে কনসিডারে নিতে হবে। এটা তার মানে না আমার এই কাজে থাকবো না, রিজিট না। প্লিজ, আমরা যদি কোনো কাজকে নিয়ে রিজিট থাকি তাহলে আমি শিখতেও পারবো না, ওই কাজটাও করতে পারবো না। আর আমার কাজের মধ্যে সবসময় আমি শেখার চেষ্টা করি, সাবঅর্ডিনেটদের কাছে শেখার চেষ্টা করি, স্টেক হোল্ডারদের কাছে শেখার চেষ্টা করি। এই পলিসিটা যদি আমরা কর্পোরেট লেভেলে যারা আছি, আমার মনে হয় যে হায়ার লেভেলের ম্যানেজমেন্টের চাওয়া পাওয়াটা বোঝার জন্য হয়তো উনি খুব রাগী বা মুডি থাকতে পারে, সিও সাহেব বা চিফ অ্যাডভাইজার সাহেব বা প্রোগ্রাম অফিসার সাহেব, কিন্তু তার সাথে যদি আমি টাইম টু টাইম বসি যে তার চাওয়াটা কি, আমি সেটা কতটুকু দিতে পারবো, তাহলে কিন্তু দেখা যাবে উনি আমার সঙ্গে টক্সিক বিহেভ করবে না। কিন্তু টাইম এবং কমিটমেন্ট এবং ইফেক্টিভ কমিউনিকেশন যেটা থাকতেই হবে, যেটা বলি আমরা একটা স্মার্ট একটা কথা আছে ডেভেলপমেন্ট সেক্টরে, স্মার্ট হচ্ছে এসতে স্পেসিফিক, এমতে মেজারেবল, তারপর এতে অ্যাচিভেবল, আর আরতে হচ্ছে রিয়ালিস্টিক, টিতে টাইম বাউন্ড। এই যে বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখতে পারি, আমার মনে হয় শুধু এটা কাজের ক্ষেত্রে না, আপনি কাজেরটা তো ক্ষেত্রে সে জায়গায় একটা নির্দিষ্ট লিস্ট আছে, ফ্যামিলি দেখি লিস্ট আছে, তাহলে আমরা দুইটাকে খুব ইজিভাবে নেব। কখনোই এটাকে মনে করবো যে এটা আমার না, এটা আমাদের বা আমার যদি মনে করি তাহলে কিন্তু সমস্যা। যখন আমাদের মনে করবো, মনে করবো, তখন কিন্তু সে কাজটা খুব সহজেই হবে। আমাদের সমস্যা যে আমরা বসে বিহেভ করতে, আমিও আমার সাবঅর্ডিনেটের সাথে বিহেভ করবো না, একটু ডিফারেন্ট কিছু হই, কিন্তু কাজের কিছু কিছু জায়গায় একটু আমাদের একটু টাইট থাকতে হবে। আর নিজেকে কাউকে কখনোই ফুললে আবিষ্কার যেটা ডিসকভার করতে দিব না। আমার জীবনে আমি কাউকে, আমার ফ্যামিলি তো আমাকে কিন্তু ডিসকভার করতে পারে না অনেক জায়গায়, আমার অর্গানাইজেশনও অনেক জায়গায় ডিসকভার করতে পারে না যে উনি এই জায়গাটায় কেমন, কারণ ওইটুকু না রাখলে কিন্তু আমার ভ্যালুটা থাকবে না। তো এইটুকু আমরা বিলিয়ে দেবো না একেবারে, কিছু বিষয় আছে সেটা আমার নিজের কাছে রাখবো, প্রয়োজনে ইউজ করবো, এটাই আমার কিন্তু একমাত্র আমি মনে করি যে হাতিয়ার। মানে কানেক্টেড থাকার পাশাপাশি নিজের ভ্যালুটাকে আসলে ধরে রাখা, অবশ্যই এটা থাকতে হবে, না হলে তো আমি কাজ করতে পারবো না বা নিজেকে উপরে উঠতে পারবো না, মূল্যায়ন করতে পারবো না। আর এখন তো হলো কম্পিটিটর যুগটা আরও বেশি, তা তো অবশ্যই কম্পিটিশনটা বাড়ছে। বাট দেখা যাচ্ছে একটা টিম পরিচালনা করতে গেলে প্রত্যেকটা টিমেই দেখা যায় সবাই যে একই এজ গ্রুপে তা না, সবাই যে একই সময় থেকে এসেছে তাও না। দেখা যাচ্ছে কেউ বিশেষ করে বর্তমান সময় জেনারেশন জেড, যারা আসলে এখন একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের দেশে আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন অবশ্যই। সো তাদের যে একটা এক্সপেকটেশন, পাশাপাশি ধরেন আপনি বর্তমান সময়ে যে আসলে কর্পোরেটে বেশি অ্যাক্টিভ মিলেনিয়ালসরা, যারা বা 90s কিড বা এর আগে, তাদের সাথে জেনারেশন জেড এদেরকে পরিচালনার ক্ষেত্রে আসলে যেহেতু আপনি আসলে অ্যাজ এ লিডার হিসেবে কাজ করেছেন, কোন বিষয়টা বেশি চ্যালেঞ্জ ফেস করেছেন, আবার কোন জিনিসটা মনে হয়েছে না ওনাদের এই স্কিলগুলো থাকার কারণে বা মাইন্ডসেটটা থাকার কারণে আসলে আমরাও ইমপ্রুভ করছি? ওকে, খুবই সুন্দর একটা কথা বলেছেন। দেখেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। 5টা আঙ্গুল যদি সমান হতো তাহলে আমি একটা জিনিস কিন্তু ধরতে পারতাম না সহজে। ঠিক একটা টিমেও সবাই সমান হবে এমন না, কাউকে না কাউকে দিয়ে কোনো একটা কাজ করা যাবে। এই জায়গাটায় আমার টিমে এমনও আমি পেয়েছি যে দেখা গেছে যে সে হয়তো ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে ওআইপি হিসেবে কাজ করছে, কিন্তু ডেস্কে বসে সবসময় খেলে গেম খেলতো, পাবজি খেলতো। আমি যখন এটুয়েতে কাজ করতাম এক সময়, স্কিল ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে ছিলাম আমি তখন, তো আমি দেখতাম যে ওকে কাজ দিলেই দেখা যাচ্ছে যে ও কাজটা ফেলায় রেখে শুধু ও পাবজি খেলতো, গেম খেলতো। তা আমি ওকে বেশ আস্তে আস্তে কাছে নিয়ে আসতাম, ওর সাথে বসতাম, কফি খেতাম, সিঙ্গারা খেতাম, ওর কথাগুলো শুনতাম, কি খেলো দেখি, আমি খেলতে পারি কি না, মিলেমিশে করার পর তারপর আস্তে আস্তে ওকে কাজ দিতাম। ওকে কখনোই বলতাম না যে তুমি এটা করো না, যেহেতু সে কিন্তু এখন মানে বয়স্ক। অ্যাডাল্ট লার্নিং থিওরিটা একটু আলাদা, তাদেরকে আমার ইয়েতে নিয়ে আসতে গেলে তখন তাকে যখন এরা আস্তে আস্তে কাজগুলো বুঝিয়ে দিতাম, সে কাজে মজা পাইতো। তো এইভাবে করে করে দেখা যেত যে ঘুম থেকে হয়তো অনেকদিন ওঠেই নেই, একটা তার প্রোগ্রাম দাও। করোনার সময় দেখেছি এটা, যে অনলাইনে মিটিং হতো, ওকে হয়তো একটা জুম লিঙ্ক দিয়েছে, কিন্তু ওকে হয়তো ঢোকার কথা, সে ঢুকছে না। তখন আমি তাকে ফোন দিয়েও পাচ্ছি না, ঘুমাচ্ছে। তা আমি মন খারাপ করতাম না। যাই হোক, যেভাবে তাকে বুঝিয়ে নিতাম তখন দেখা যেত না, সে আস্তে আস্তে চলে আসে। এটা হচ্ছে কি,
এটা পরিবার বা তার যে এনভায়রনমেন্ট ছিল ইউনিভার্সিটির সেই জায়গা থেকে এসেছে। ওয়ার্কিং এনভায়রনমেন্ট অ্যানাদার থিং, এখানে সে এসে চেঞ্জ হবে, তাকে মোটিভেট করতে হবে, এটাই চ্যালেঞ্জ। আর যেটা বলছেন যে হ্যাঁ জেন জেডের কথা, আর আমরা যে জায়গাটা, হ্যাঁ জেন জেডের তারা কিন্তু আইটিতে খুবই ভালো, তাদের কিন্তু কনসেপচুয়ালাইজ ভালো, কিন্তু মেটেরিয়ালিস্টিক না। কিন্তু মেটেরিয়ালিস্টের জায়গাটা তাদের অভাব আছে, কারণ অভাবটা আছে কি তারা এই সুযোগটা পায় নাই, তো ঠিক না? তো এই জায়গাটা থেকেই আমার কাছে মনে হয় যে আমরা যারা বয়স্ক আছি বা আমার থেকে একটু কম বয়স্ক আছেন, যারা জেন জেড না, তাদেরকে নিয়ে কাজ করতে গেলে তাদের ওই জায়গাটাকেও আমরা একটু ফিল করতে হবে, যে তাকে সুযোগ দিতে হবে, তাকে মোটিভেট দিতে হবে যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো না, আসো আমার সাথে। কিন্তু তাকে যদি আমি শাসনের দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু তাছাড়া তাকে দিয়ে আমি আউটপুট পাবো না। আমি একটা রিপোর্ট যখন আমি দেখা যাচ্ছে 5 ঘন্টা রেডি করব, তাকে যদি আমি একটা আইডিয়া দেই একটা ডেটা দিয়ে, সে কিন্তু দেখা যাচ্ছে যে 30 মিনিটে দিয়ে দিচ্ছে আমাকে, কারণ ও জানে যে এটার জন্য আমি কোথায় গেলে কোন জায়গাটা ব্যবহার করলে আমি দিতে পারবো। বাট আমি কিন্তু 5 ঘন্টা স্পেন্ড করতেছি, তো ওদের এই কোয়ালিটিটা অনেক ভালো, কিন্তু সেটাকে ইউজ করে আমি নিজেও কিন্তু ওর কাছ থেকে শিখছি যে কীভাবে হচ্ছে। উভয়ের একটা ব্লেন্ডিংয়ে কিন্তু আমার মনে হয় যে এটাকে হরিজন্টাল লার্নিং বলতে পারি আমরা, যে আমার যে লার্নিংটা তার যে লার্নিংটা শেয়ারিং হচ্ছে, আমি রিচ হচ্ছি, সে রিচ হচ্ছে, কিন্তু তাকে সুযোগটা দিতে হবে সেই জায়গাটায়। যদি সুযোগ না দেই তাহলে কিন্তু আমার মনে হয় যে ওরা আগায় আসতে পারবে না। আর এই জায়গাটা বড় অভাব আছে, লিডারশিপটা ওরা বোঝে না, ওরা ম্যানেজমেন্টটা ওরা বোঝে না, কিন্তু ওরা বোঝে কাজ করাটা ভালো বোঝে, কনসেপচুয়াল তাদের খুব ভালো, কনটেক্সটটা খুব ভালো বোঝে। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে এদের ঘাটতিটা আছে। সে জায়গাটা নিয়ে যদি যারা এখন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো হয়, বাইরে সফট স্কিল আছে, এবং এবিপিও দেখেছি অনেকগুলো কোর্স করছে এই টাইপের, সেই কোর্সগুলোও যদি তারা করতে পারে, তারা যদি মেন্টরশিপটা দিতে পারি ভালো করে, আমার মনে হয় যে আমরা তাদেরকে দিয়ে ভালো একটা বাংলাদেশ করতে পারবো ভবিষ্যতের। তা তো অবশ্যই আমরাও চাই যে আসলে যারা প্রফেশনালরা উঠে আসছে, ইয়াং প্রফেশনাল আসছে এবং যারা আগে থেকেই কাজ করছে, তাদের ভিতরে আসলে মেলবন্ধনটা থাকলেই তখন একটা অর্গানাইজেশন আসলে পজিটিভ ওয়েতে আগাতে পারে এবং তাদের সাকসেসটাকে নিয়ে কাজ করতে পারবে, গোলটা নিয়ে কাজ করতে পারে। সো এটা আসলে বলা যায় যে কর্পোরেটে এই মুহূর্তে আসলে একটা বাজ হয়ে আছে যে আসলে কিভাবে জেনারেশন জেড এবং মিলেনিয়ালসদেরকে আমরা হ্যান্ডেল করবো। আপনি খুবই সুন্দর একটা কনস্ট্রাকটিভ উত্তর দিয়েছেন, এটাই সত্য। কারণ আপনি যদি আপনার টিমের সাথে কানেক্টেড না থাকেন, এভরি মেম্বারকে যদি আপনি আসলে বুঝতে না পারেন, আপনি প্রপার হয়তো আগাতে পারবেন না। কারণ হচ্ছে সবাই তো আর একরকম না, ভিন্নতা থাকবে, এবং ভিন্নতা নিয়ে আমাদের আসলে আগাতে হয়। এবং খুবই চমৎকার আনসার করেছেন আপনি। আর আমি যেটা আপনার ক্যারিয়ার নিয়ে দেখছিলাম, আপনি বাংলাদেশে গ্রিন জব নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে গ্রিন জবটা কতটা ইম্প্যাক্টফুল আপনার কাছে মনে হয়? বাংলাদেশ তো আসলে গ্রিন জবসের জন্য, তার আগে যেটা বলি যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেটা জলবায়ুর পরিবর্তনে, বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফেক্টেড একটা কান্ট্রি। যদিও বাংলাদেশ কার্বন নিঃসরণভাবে করে না, কিন্তু অন্য অন্য দেশের যে কার্বন নিঃসরণ যেটা হচ্ছে সেটা বাংলাদেশে চলে আসতেছে, অ্যাফেক্টেড হচ্ছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে যদি আমরা তাকাই, বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, কিছু এলাকা আছে, দিকে বরিশাল, কক্সবাজারে, হিলট্রাক্সের দিকেও, সেদিকে দেখা যাচ্ছে যে অপ্রত্যাশিত কিছু জলোচ্ছ্বাস হচ্ছে। ফলে কিছু লোক যারা ওই এলাকায় বসবাস করতো, তারা সেখানে কিন্তু আর বসবাস করতে পারছে না, চাষাবাদ করতে পারছে না, বেকার হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটায় আমার মনে হয় যে বাংলাদেশের বড় একটা সুযোগ গ্রিন জবস নিয়ে কাজ করার। কারণ কি, বাংলাদেশে যে ইলেকট্রিসিটি যেটা প্রডিউস হচ্ছে, সেটা কিন্তু কয়লা বা ডিজেল পুড়েই হচ্ছে সে জায়গাটা থেকে। তো এখানে যদি আমরা গ্রিন এনার্জি ইউজ করি, যদি সেক্ষেত্রে কিন্তু আমি আইএসডিবি এবং আইএলওর একটা প্রজেক্ট ছিল গ্রিন জবস নিয়ে, সেই প্রজেক্টটাতে যখন আমি কাজ করতে গিয়েছিলাম, তো সেখানে দেখেছি বাংলাদেশে সরকারের অনেকগুলো ইনিশিয়েটিভ আছে, সেখানে ইটকল কাজ করছে, আরও যারা আছে বাংলাদেশ সরকারের কিছু প্রতিষ্ঠান আছে, তারা কাজ করছে। কিন্তু গ্রিন জবসে সেটা হলো সোলার এনার্জি, যেটা রিমোট এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাই, সেখানে সোলার দিয়ে তারা ইলেকট্রিসিটি ইউজ করতে পারছে। ইভেন বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের একটা প্রজেক্টে আছে যে সোলার পাম্প, তার মানে তারা বরেন্দ্র এলাকা, নওগাঁ, দিনাজপুর এলাকায় তারা ইলেকট্রিসিটি কানেকশন না, তারা কিন্তু এই সোলার এনার্জি দিয়ে, সোলার প্যানেল দিয়ে তৈরি করে সে পাম্প দিয়ে পানি উত্তোলন করে ইরিগেশন করছে, এরকম আছে। তারপরে বাংলাদেশে দেখেন যে ওয়াস্ট কালেকশন যেটা হচ্ছে,
সেটা রিসাইকেলিং করার জন্য অনেকগুলো অকুপেশন আছে যেগুলো রিসাইকেলিং করা যেতে পারে, এবং বাংলাদেশে বড় বড় রিসাইকেলিং এন্টারপ্রেনারও আছে। তো বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে গ্রিন জবসের যে সুযোগটা অপরচুনিটি আছে সেটা অনেক, কারণ ইন ফিউচার দেখা যাবে যে এই ইটের ভাটা যেগুলো আছে এখন কাঠ পুড়িয়ে কয়লা পুড়িয়ে ইট উৎপাদন করছে, এটাও কিন্তু এখন গ্রিনের একটা যেটা ব্রিক তৈরি হচ্ছে, যেটা হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, আমি ওখানেও কাজ করেছি ওদের সাথে। তো সেখানে অক্সফার্মের একটা প্রজেক্ট ছিল, তারা সাইডেই তারা ইট বানিয়ে নিচ্ছে, সে মেশিন দিয়ে ইট বানিয়ে সেই ইট দিয়ে বিল্ডিং হচ্ছে, বাট কয়লা বা কাঠ দিয়ে পোড়ার দরকার নেই, তারাও পরিবেশটা ক্ষতি করছে। অর্থাৎ অনেক উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে সেখানে। আগামী 2030 সালের পর বাংলাদেশে ইটের ভাটা কিন্তু আর থাকবে না, তাহলে বিল্ডিং তো বন্ধ থাকবে না, ইট তৈরি করতে হবে। তাহলে এই জায়গায় গ্রিন কনস্ট্রাকশনের জায়গায় অনেক সুযোগ আছে কাজ করার, এনার্জির জায়গায় সুযোগ আছে, ওয়াস্ট ম্যানেজমেন্ট যেটা সেগ্রিগেশন এবং কালেকশনের জায়গাটায় অনেক ভালো ভালো উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে এই জায়গাটায়। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে গোটা ওয়ার্ল্ড কিন্তু এখন গ্রিন জবস এবং এই যে জলবায়ু পরিবর্তনের পিছনে তারা ইনভেস্টমেন্ট করবে, স্কিল ডেভেলপমেন্ট করবে, এবং তারা বড় বড় ইন্ডাস্ট্রির যে স্বাদগুলো আছে বাংলাদেশেও আমি দেখেছি যে এই কাজগুলো করতে গিয়ে যে সম্ভবত চ্যানেল আইয়ের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, নামটা ভুলে গেলাম, তাদের রুফটপে সোলার প্যানেল দিয়ে তারা বিদ্যুৎ নিয়ে উৎপাদন করে ফুল ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে, এবং সেই ইন্ডাস্ট্রির যে বিদ্যুৎটা বেশি হচ্ছে অন গ্রিড সিস্টেমে সরকারের বিদ্যুৎ বোর্ডের লাইনে তারা সাপ্লাই দিচ্ছে। তার মানে এখানে প্রচুর হিউম্যান রিসোর্সের দরকার আছে, স্কিল ডেভেলপমেন্টের দরকার আছে। অলরেডি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা গ্রিন নিয়ে কাজ করছে, বিশেষ করে আমাদের উপকূল অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত ক্লাইমেটের কারণে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি আমরা, যেমন সোলারের উপর দিচ্ছি, ওয়াস্ট ম্যানেজমেন্টের উপর দিচ্ছি, ইকো ট্যুর গাইডিং যেটা দিচ্ছি, ভেজিটেবল প্রোডাকশন লোকালি, কম্পোস্ট যেটা কম্পোস্ট সার, জৈব সার উৎপাদন, এই ধরনের কাজগুলা আমরা। তারপর যে ইমপ্রুভ কুক স্টভ অর্থাৎ চুলা, অর্থাৎ সে কাঠ পুড়িয়ে সে চুলাটা যে ক্ষতি করতেছে সেটার উপরে, এই ধরনের কিছু কোর্স নিয়ে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আমি যে প্রজেক্টটা এখন কাজ করছি প্রোগ্রেস প্রজেক্ট, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে। সো অলরেডি বাংলাদেশে গ্রিনের প্রচুর ডিমান্ড আছে, এবং গ্রিন জবসের জন্য এই মুহূর্তে সরকারের উচিত যে সেক্টর ভিত্তিক অকুপেশনগুলোকে চিহ্নিত করে নিয়ে এই যারা উপকূলে যারা ক্ষতিগ্রস্ত সেই জনগোষ্ঠীকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে যদি উদ্যোক্তা অথবা জবে আনতে পারি, খুব ভালো একটা অর্থনৈতিক মুক্তি হবে এবং দেশটা উন্নত হবে। সো তার মানে আমরা বলতে পারি যে আসলে বর্তমান প্রেক্ষাপটে গ্রিন জবের আসলে একটা বড় ওপেনিং আছে, যেখানটা আসলে আমাদেরকে বা আমাদের গভর্নমেন্ট থেকে বা আমাদের যেসব এনজিওগুলো বাংলাদেশে কাজ করছে তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং দেখা যায় স্কিলড আপ যদি আমরা হই তাহলে আসলে প্রপার ইউটিলাইজেশন হবে রিসোর্সের। যেমনটা আপনি বলছিলেন বিদ্যুতের যে বিষয়টা, যে ওনাদের যে বিদ্যুৎটা রয়েছে সেটা উৎপাদন করে গভর্নমেন্টের গ্রিডে আসলে সেখানটাই ইমপ্লিমেন্ট করতে পারছে। সো এটা আসলে একটা চমৎকার বিষয়। আমাদের আসলে রুরাল এরিয়াগুলো থেকে আসলে এই বিষয়গুলো যদি শুরু হয়, ওইখানকার মানুষরা যেমন আসলে ইম্প্যাক্টফুল হবে, নিজেদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবে, আমাদের প্রপার ওয়েতে আসলে পুরো বাংলাদেশ আসলে তখন সেটার আসলে মূল যে জিনিসটা ভোগ করতে পারবে। সো আশা করি আমাদের দেশে আসলে এই জিনিসগুলো ব্রিং করেন, আপনারা নিয়ে আসেন এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, এবং আমাদেরও উন্নতি হোক এই বিষয়গুলো নিয়ে। এবং কন্টিনিউয়াস লার্নিংয়ের যে বিষয়টা আপনি আসলে শুরু থেকে বলছেন, আপনিও আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে ফার্স্টে হচ্ছে গিয়ে বিএসসি, দেন হচ্ছে গিয়ে আপনার এমবিএ করেছেন ফাইন্যান্সের উপরে, এরপর প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে পিজিডি করেছেন। খুবই ডাইভার্সিফাই আপনার পড়াশোনা, যেটা আসলে আপনার সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ করতে হয়েছে। এখন এই ডাইভার্সিফাই পড়াশোনার পাশাপাশি আপনাকে আসলে জব সেক্টরে মেনটেন করাটা, এই জায়গাটাতে আসলে আপনি ব্যালেন্স করেছেন কিভাবে? আসলে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আমি মনে করি যে ডিফারেন্ট সাইডে আমি গিয়েছি সেটা একটু জানার জন্য বা শেখার জন্য। সত্যি কথা যেটা, ওই যে আমার একটা স্বপ্ন ছিল আমি জীবনে বড় কিছু হব, কিন্তু কী হব জানতাম না, ঠিক আছে। এখনও কিন্তু আমি জানি না কী হব, এখনও কিন্তু আমি জানি না আমি বড় কিছু একটা হব। সো আমি তার আগে বলি যে আমি কিন্তু ওয়াশ নিয়ে অনেক কাজ করেছি, ওয়াটার স্যানিটেশন হাইজিন নিয়ে খুব ভালো কাজ করেছি, আমি লোকাল গভর্নমেন্ট খুব ভালো বুঝি। আমি টিভির সেক্টরে এসেছি কী কারণে? আমি যখন বাংলাদেশের একটা যুগান্তকারী প্রজেক্ট ছিল টিভের রিফর্ম প্রজেক্ট,
এটা পলিসি ড্রাফট থেকে ফর্মুলেশন শুরু থেকে যেটা আপনার পাইলটিং হয়েছে, স্ট্র্যাটেজিক হয়েছে, ওইখানে যখন আমি ঢুকলাম তখন চিন্তা করলাম যে বাংলাদেশি স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তো একেবারে গ্রে এরিয়া রয়েছে। এটাকে তো এই গ্রে এরিয়াটাকে করার জন্য তো লোক লাগবে। তখন আমি সব আমার এক্সপার্টিস বাদ দিয়ে আমি টিভিতেই ঝুঁকে পড়লাম। ফলে আমি টিভিট নিয়ে কিন্তু কাজ করা শুরু করলাম। এখন আসি যে আমার MBA, এইদিকে BSSC থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে কিন্তু আমার তিনটারই কিন্তু কাজে লাগছে। ম্যানেজ করা একটু কষ্ট হয়েছে। কেন কাজে লাগছে দেখেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে কারিগরি শিক্ষা। তার মানে আমি মূল মোটিভেশনটা কিন্তু ওখানেই হয়েছি। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি গর্বিত একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আমি এই রিলেটেড কাজগুলো বুঝতে পারছি। অর্থাৎ টেকনিক্যাল বা ভোকেশনাল লোক যারা আছে তারা প্রথমে অ্যাক্সেস দিচ্ছে যে উনি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি তো আমাদের লাইনের। ফলে আমার একটা সুবিধা হয়েছে। আর এই বিষয়বস্তুগুলো আমি জানি, বুঝি, কোর্সগুলোকে বুঝি, অকুপেশনগুলোকে বুঝি, সেক্টরকে বুঝি। আর যখন আমি সোশ্যাল সায়েন্সটা যখন করলাম, সোশ্যাল সায়েন্সটা করার পিছনে একটা কাজ ছিল কি, সোশ্যাল সায়েন্স হলে পড়াশোনা করলে মুখস্থ করলে পাস করব, কিন্তু না, সোশ্যাল সায়েন্স পড়ার পর এখন মনে হলো যে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করলে বড় একটা পার্ট সোশ্যাল সায়েন্সের। সোশ্যাল সায়েন্সে যদি একটা কমিউনিটি, একটা এনভায়রনমেন্ট, একজন বেনিফিশিয়ারি বা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের ওই জায়গাগুলোতে সোশ্যাল সায়েন্স পড়ার কারণে আমার কাজ করতে সুবিধা হচ্ছে। যে অ্যাকচুয়ালি কার জন্য কী করা দরকার, কীভাবে ভাবা দরকার, মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ইনক্লুশনের জায়গায় আসি, জেন্ডার, এই যে আমরা বলি যে জেন্ডারের কথা বলি, নারী এবং পুরুষের যেটা ভূমিকা, এই জায়গাটা দেখো, যে জায়গাটা হয়তো মেয়েদের এগিয়ে আসা দরকার, এগিয়ে আসতে পারছে না, সেই জায়গাটাকে কিন্তু আমি দেখেন সোশ্যাল সায়েন্সটাকে ইউজ করে কিন্তু তাদেরকে সুযোগটা দিচ্ছি। অন করছি চাইল্ড রাইট, শিশু অধিকার নিয়ে যদি আমি কথা বলি, শিশু অধিকারের জায়গাটাকে কিন্তু আমি তাকে প্রায়োরিটি দিচ্ছি। যে ওই যে আমি সোশ্যাল সায়েন্স পড়েছি একাডেমিতে এখানে, তেমনি যদি PWD যদি বলি, আমরা স্পেশাল নিডস যেটা বলি, প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখেন আসছে। তার মানে কি, আমার প্রফেশনাল লাইফে এসে কিন্তু এখানে আমি ম্যাচ করতে পারছি। এখন আসেন যে ফিনান্সে আমি MBA করেছি। হ্যাঁ, MBA ফিনান্সে করার পর বাজেটিংয়ের ব্যাপারটা, প্রজেক্টের কোনো ফোরকাস্টিং বাজেট বা প্রজেক্ট অপারেশনের সময় যে অপারেশনাল গাইডলাইনগুলো হয়, তাদেরকে কিভাবে ম্যানেজ করব, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা, বা যারা আমার সাথে কাজ করবে ফিনান্স রিলেটেড তাদেরকে কি হেল্প করবে, সেই জায়গাটা কিন্তু আমি অ্যাকাউন্টসের জায়গাগুলো আমি কিন্তু বুঝতে পারছি। আমি যদি প্রফেশনাল হতে চাই, বা আপনারা কেউ যদি প্রফেশনাল হতে চান, আমি মনে করব যে শিখতে হবে, জানতে হবে, মিশতে হবে। শেখার কোনো বিকল্প নেই প্রফেশনাল হতে গেলে। আর আমি যদি মনে করি যে না, আমি গ্র্যাজুয়েশন করেছি, এই পর্যন্তই থাকবো, তাহলে আপনার চেয়ারটা ওই পর্যন্তই থাকবে। অর্থাৎ আপনি নিজেকেও কিছু নিতে পারলেন না, দেশ জাতিকেও দিতে পারলেন না। এই জন্য প্রকৃত প্রফেশনাল উচিত তাকে শেখার মানসিকতা, পরিবেশটা নিজেকে তৈরি করে নিয়ে আগাতে হবে, এবং মেন্টরের মাধ্যমে মেন্টর থাকতে হবে। দুটো অভিজ্ঞতার কথা বলবো আমি। আমার মনে আছে যে বাংলাদেশের ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টর, যেটার কোনো ফর্মালাইজেশন ছিল না। আগেও আমরা দেখেছি যে 90 দশকে বলি, বা 2010-11-তে, বা এখনও দেখি যে একজন বাবুর্চিকে বাবুর্চি বলে, তাই না, বয় বলে। তো আমি যখন টিপের রিফর্ম প্রজেক্টে কাজ করার সময় আমরা অনেকগুলা সেক্টরকে ডেভেলপ করেছিলাম। ওই সময় ট্যুরিজম ও হসপিটালিটি একটা সেক্টর ছিল। এইটা যখন আমরা একজন ফ্রান্সিস ডিসিল বা একজন ইন্টারন্যাশনাল ছিল, ওনার সাথে আমি কাজ করেছি। অ্যাকচুয়ালি অনেকগুলো ইন্টারন্যাশনাল সাথে কাজ করছি। ওনার সাথে কাজ করার পর যখন ট্যুরিজম নিয়ে কাজ করছি, তখন বিখ্যাত একজন শেফ ছিল টনি খান, নিশ্চয়ই আমরা নাম শুনেছি। টনি খান, টমি মিয়া না, টনি খান। উনি বিখ্যাত শেফ। আসলে ওনার লাইফটা কিন্তু আমার মতোই, ঠিক আছে। তো ওনার একটা প্রোগ্রামে আমি সিলেটে গিয়েছিলাম, সিলেট থেকে আসছিলাম একটা গাড়িতে, এসে আমরা উজান ভাটিতে থেমেছি। গাড়ি থেকে নেমেছি, উজান ভাটি থেকে একটা ছেলে এসে ওনার পায়ের কাছে পড়ে গেছে, পড়ে কাঁদতেছে, ডুকরে ডুকরে কান্না করছে। তো উনি তো দীর্ঘদেহী টনি খান, তা উনি তুলে নিয়ে বুকে জামা নিচ্ছে কোমর পর্যন্ত। কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমার? স্যার, মানুষ আমাদেরকে বাবুর্চি বলতো, কিন্তু এখন আর কেউ স্যার বাবুর্চি বলে না, কি বলে, শেফ বলে। স্যার, আপনি একজন ইন্টারন্যাশনাল শেফ, আপনি এখন বাংলাদেশের শেফ। আমার কাছে তখন চোখ দিয়ে আমার পানি এসে গেছিলো। টনি খান আমার বেস্ট ফ্রেন্ড, আমরা এখনও একসাথে অনেক জায়গায় কাজ করি ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য। তো উনি বলে, বাবা, এটা তোমার বাংলাদেশে শেফ বলে, বয় বলে সেটা না, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে যারা কাজ করে তাদেরকে F&B বলি আমরা। যারা এখানে তুমি শেফ হিসেবে কাজ করছো,
এই রিকগনিশনটা আল্লাহ দিয়েছে এবং আমি চেষ্টা করেছি এই জায়গাটায়, এবং প্রচুর কান্না করতেছে সে। তারপর কারণ এখন সে বলছে যে এখন আমরা বাবুচি না, আমরা সবাই শেফ। তার মনে হচ্ছে যে আমাদের কাজ করাটা সার্থক হয়েছে, কারণ আগে এটা ট্রেনিং ছিল না, সার্টিফিকেশন ছিল না, এখন কিন্তু ট্রেনিং হচ্ছে, সরকারি জাতীয় সার্টিফিকেশন হচ্ছে। ফলে দেখেন এই যে একটা বিশাল একটা পাওনা, যে পাওনাটা মানে চিন্তা করা যায় না, এটা একটা মধুর অভিজ্ঞতা যে চেঞ্জ করে দেওয়া একটা জনগোষ্ঠীকে, একটা পেশাকে একটা ফর্মালাইজেশনে নিয়ে আসা। আরেকটা জায়গায় আমার মনে হচ্ছে আমার অনেক সাবঅর্ডিনেট যারা আছে তারা অনেক কাজ করে অনেক ধরনের। যেমন আমার সাথে কাজ করতো জাহাঙ্গীর, ও এখন আইএলওতে কাজ করে কক্সেস বাজারে। ও ছিল কিন্তু ইউসেপে একজন ইনস্ট্রাক্টর। সেখান থেকেই এই ছেলেটা, আমরা একটা টিভি রিফর্ম প্রজেক্টে কাজ করতে গিয়ে তাকে দেখলাম যে মোটরসাইকেল ইনস্ট্রাক্টর। সে বলছে স্যার একটু আপনার সাথে থেকে কাজগুলো করতে চাই, শিখতে চাই। আমি ওকে বললাম তুমি একটা কাজ করো, তুমি গ্র্যাজুয়েশন করো, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করো। সে গ্র্যাজুয়েশনে ভর্তি হলো। তারপর তাকে বললাম তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করো, বিএসসি ইঞ্জিনিয়ারিং সে করলো। ওই সময় একটা প্রজেক্ট ছিল আরএমজি প্রজেক্টে, ওকে নিয়ে এসে আমি এক জায়গায় সুযোগ করে দিলাম কথা বলে। সে কাজটা করলো সুন্দরভাবে, এবং সে রাত 12টা 1টা হোক, যখনই হোক আমাকে ফোন দেবে, মেসেজ করবে, স্যার এই সমস্যা, আমি কি করব, এটা কি করব। সেইভাবে করে করে ইনস্ট্রাক্টর থেকে সে একজন জুনিয়র কনসালটেন্ট হলো, জুনিয়র কনসালটেন্ট থেকে কনসালটেন্ট হলো, হওয়ার পর সে প্রজেক্ট ম্যানেজার হলো বিভিন্ন অর্গানাইজেশনের। এখন সে আইএলও কক্সবাজারের প্রোগ্রাম অফিসার। অথচ সে কিন্তু ছিল একজন ইনস্ট্রাক্টর। ওনার সাথে যারা আছে তারা এখন ইনস্ট্রাক্টরে রয়ে গেছে। সে কিন্তু এখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে, এবং সে ইন্টারন্যাশনাল কোনো এক্সপোজারে সে চেষ্টা করছে। সে এখনও লার্নিংয়ের মধ্যে আছে। এই যে ইন্সপায়ারেশনটা, আমি মনে করি এরকম অনেক আছে আমার, এরকম অনেক। তারা হয়তো কোনো একটা ট্রেনিং বা ওয়ার্কশপে হয়তো আমি দুটো কথা বলেছি বা মোটিভেশন হয়েছে, ওই জায়গা থেকেই তারা আমাকে খেয়াল রেখেছে এই জায়গাগুলোকে। তো এই জায়গাটাকে কিন্তু আমাকে আনন্দিত করে। আবার অনেক আছে যারা মনে করেছে এসব করে কি হবে, তারা কিন্তু আগাতে পারে নাই। তারা কিন্তু এখনও তাকিয়ে আছে। দুইজন একই জায়গায় ছিল, একজন উপরের দিকে তাকাচ্ছে আর একজন নিচের দিকে তাকাচ্ছে। তো এই জায়গাটা হলো, আমি মনে করি যে আজ এ ট্রেনার হিসাবে যে কাজটা করা, যে তাদেরকে স্বপ্নটা দেখানো, শুধু স্বপ্ন দেখানো না, স্বপ্নতে যাত্রা করার পথটা দেখানো, এবং সেই অনুযায়ী তার যোগ্যতাটাও ইনশিওর করতে হবে। তাহলে দেখা যাবে যে ও জায়গায় পৌঁছে যাবে। এই কাজটাই, এই জায়গাটায় থাকবে। অবশ্যই তা তো দেখা যাচ্ছে যে আপনি এখানেও আসলে কন্টিনিউয়াস লার্নিংটা একটা ইম্প্যাক্ট ফেলেছে। অবশ্যই। সো এটা আসলেই মানে ক্যারিয়ারের পরিবর্তনের জন্য কন্টিনিউয়াস লার্নিংটার প্রয়োজন এবং ইন্সপায়ারেশনের প্রয়োজন। মোটিভেটেড যত বেশি আপনি থাকবেন, ইন্সপায়ারেশন যত থাকবে লাইফে, ততই আসলে আপনার আগাতে ইচ্ছা করবে। খুবই চমৎকার একটা বিষয়। আপনি আসলে যেটা বলছিলেন, আপনি টিভি নিয়ে কাজ করছেন অ্যাজ অ্যান এক্সপার্ট হিসাবে। সো বাংলাদেশে আসলে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল সেক্টরটাকে আসলে যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি বা আমি যতটুকু জানি, মানুষ খুব ভালো আকারে দেখে না এই শিক্ষাটাকে। ভালো আকারে দেখে না বলতে মানে এখানটা আসলে ক্যারিয়ার দেখে না, যে ক্যারিয়ারের যে স্বপ্নটা থাকে। সচরাচর আমরা যে ধরনের ক্যারিয়ার দেখতে চাই, কর্পোরেট জব, ডেস্ক জব, বা এনজিওতে চাকরি করা, বা কোনো একটা এমএনসিতে জব করা, এটা যেমন একটা ড্রিম থাকে, আমরা সেই ড্রিমের জন্য আগাই বা সেই ড্রিমের জন্য পড়াশোনা করি। কিন্তু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল সেক্টরেও কিন্তু দেশের বাইরে খুব ভালো একটা ইম্প্যাক্ট থাকে ক্যারিয়ারে। কিন্তু আমাদের দেশে এই সেক্টরটাকে নিয়ে ক্যারিয়ার প্ল্যান খুব কম মানুষই করে। এখন এর পিছনে অনেকগুলো রিজন থাকতে পারে, বা আপনি যেহেতু এই সেক্টরে কাজ করেছেন, এটার আসলে ভবিষ্যৎটা কী, পাশাপাশি এই সেক্টরে আসলে মানুষকে এখন চিন্তা করা উচিত কি না, আপনার কাছে কী মনে হয়? খুব আছে। এটা হলো কি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিংয়ের, আমি যদি উপর লেভেল থেকে আসি, টপ লেভেল থেকে আসি, বাংলাদেশে কারিগরি শিক্ষা নীতিমালা ছিল না, 2011 সালে হয়েছে। এই কারিগরি শিক্ষা নীতিমালা হওয়ার পর কিছুটা হলো বিভিন্ন পার্টনার যারা আছে, ডেভেলপমেন্ট পার্টনার, জাতিসংঘ বলেন, আইএনজিও যারা বলেন, কিছু লোন প্রজেক্ট আছে তারা করছে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, সেই জায়গাটা থেকে কিন্তু এটাকে আগায় নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি বলি, আমরা যখন টিবেট থেকে নিয়ে শুরু করি, এটা 2008-09, তখন কিন্তু বাংলাদেশের টিবেটের রি-এনরোলমেন্ট ছিল 3%। এখন এটা অ্যাটলিস্ট 10%-এর উপরে হবে, যদিও বিগত সরকার বলছে 17% হয়নি এখনও। এটা বটলনেকটা কোথায়? বটলনেকটা হচ্ছে কি, এটাকে প্রায়োরিটি দেওয়া হয় না জেনারেল এডুকেশনের ক্ষেত্রে। আপনি একটা ইউনিভার্সিটি যখন করছে, সেটাতে গভর্নমেন্ট কী করছে? বাজেট দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, রিসোর্স দিচ্ছে,
কিন্তু টিবেটের ক্ষেত্রে ট্রেনিং ইনস্টিটিউট বলেন বা পলিটেকনিক বা প্রাইভেট যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে কিন্তু গভর্নমেন্টের এই ধরনের কোনো সাপোর্ট নাই। কিছু প্রজেক্ট আসে, তারা সাপোর্ট দেয়, তারা চলে। তাহলে এখানে গভর্নমেন্টের বটলনেক হচ্ছে নাম্বার ওয়ান, যে পলিসিটা আছে, পলিসি অনুযায়ী টিবেটকে প্রায়োরিটি সেক্টর হিসেবে যদি অগ্রগণ্য করতো, এখন করে, তাহলে এটা ডেভেলপমেন্ট হবে। সেকেন্ড হচ্ছে এখানে তাই হবে না যে রেভিনিউ যে বাজেট হয়, বাৎসরিক রেভিনিউ বাজেটের কত অংশ টিবেটে দেয়? খুব নাই, খুব কম। 8-5 প্ল্যান যদি আমরা দেখি, সেখানেও এখানে এইভাবে ফোকাসিং করা হয় না। টোটাল এডুকেশনের যে বাজেট, সেই বাজেটের আমার মনে হয় যে 5%ও বোধ হয় টিবেটে দেয় না। তাহলে আজকে এটা একটা গেল উপর লেভেল থেকে। নিচের লেভেলের কথা বলি, ট্রেনিং ইনস্টিটিউটগুলো সরকারিগুলোতে টিচারের স্বল্পতা, শিক্ষক নাই, ল্যাবগুলো আপডেটেড না, পুরাতন মানে ল্যাবগুলো রয়েছে। প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রাইভেট সেক্টরে গভর্নমেন্টের কোনো কম্পেনসেশন নাই। আপনি এমপিওভুক্ত স্কুল খুলছি, আমরা কলেজ খুলছি, তাহলে আমি একটা স্কিলস ট্রেনিং সেন্টার যে দিয়েছে কক্সবাজারে বা তেঁতুলিয়াতে বা ভাসানচরে বা আশাশুনিতে, সাতক্ষীরায়, রিমোট এলাকায়, তাকে তো গভর্নমেন্টের একটা কম্পেনসেশন দিতে হবে। আমার কথা যে ওই জায়গাটাও গভর্নমেন্টের কম্পেনসেশন নাই। বরঞ্চ দেখা গিয়েছে যে কিছু লোন প্রজেক্ট যারা আছে, এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক যারা আছে, এই প্রজেক্টগুলোকে তারা টপ ডাউন অ্যাপ্রোচে চলে। কী কারণে টপ ডাউন অ্যাপ্রোচে চলে? ইন্ডাস্ট্রির কি ডিমান্ড আছে, আমার লোকাল রিসোর্স কী আছে, তাদের সঙ্গে একটা গ্যাপ রয়ে গেছে। এখন হয়তো ওই এলাকার ইন্ডাস্ট্রির জন্য ওয়েল্ডিংয়ের দরকার, কাজের লোক দরকার দক্ষ, কিন্তু ওখানে আপনি ট্রেনিং দিচ্ছেন কনস্ট্রাকশনের, তাহলে ওই লোক তো কনস্ট্রাকশনের ট্রেনিং নিয়ে কি ঢাকায় আসবে? সে এলাকায় ছোট্ট দোকান দিতে পারে। তাহলে এই জায়গাটায় যেটা বলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, জায়গাটাকে আমরা মূল্যায়ন করছি না প্রজেক্টগুলোকে, এবং সরকারও ওইভাবে নীতি নির্ধারণ করছে না। একদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর একভাবে কাজ করছে, আর 23টা ডিপার্টমেন্ট কিন্তু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এই স্কিল ডেভেলপমেন্টের কোয়ালিটি অ্যাসুরেন্স বডি হিসেবে কাজ করবে হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তারাও স্বাধীনতার আগ থেকে কাজ করছে, কিন্তু তাদের নর্মাল কাজটাকেও কিন্তু এখন থামায় দেওয়া হয়েছে। আবার এনএসডিএ করে তার এনএসডিএকে দিয়ে কাজটা করাচ্ছে, ন্যাশনাল স্কিল অথরিটি। এনএসডিএর কিন্তু কাজ এটা না, এনএসডিএর কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা। অর্থাৎ স্কিলস ডেভেলপমেন্টের জন্য আমার বাইরের মার্কেটে যদি 30 লক্ষ থাকে, 30 লক্ষ এই স্যার স্কিলস কাকে দিয়ে করবো, কীভাবে করবো, টাকা কোত্থেকে আসবে, বা প্রজেক্টগুলো কী কাজ করছে, সেটা রিয়েলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, জবে যাচ্ছে কিনা, ইন্ডাস্ট্রিকে নিয়ে এসে মিটিং করা। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের কাজ হচ্ছে ট্রেনিং করা, মেটেরিয়াল করা, নতুন নতুন কোর্স অনুমোদন করা, ইন্ডাস্ট্রির সাথে তাদেরকে যাওয়া, ওই জায়গাগুলো ঢোকার জন্য যে কাজগুলো, সেগুলো এনএসডিএর করার কথা। তাহলে এখানেও একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা যেটা বললেন যে কেউ এখানে পড়তে আসতে চায় না, টিবেটে মূল্যায়ন হয় না। অ্যাকচুয়ালি দেখেন, টিবেটের যে সচেতনতাটা নাই, ভালো ভালো কেস স্টাডি যেগুলো, সেগুলো নাই, প্রণোদনা নাই। তাহলে আমি যদি কমিউনিটিকে বুঝাই, আমি আমার জীবনের শুরুতে একটা কথা বলেছিলাম যে আমার মেজো ভাই টেলারিং কাজ শিখেছে, সেটাও একটি টেকনিক্যাল বা ভোকেশনাল কাজ ছিল, স্কিল জব ছিল। সেই স্কিল জব থাকার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পারছি। আমাদের পরিবারটা হয়তো কৃষকের পরিবার, লেবার হতাম, অথবা আজকে ভ্যান চালায় হয়তো পরিবারটা চলতো। একজন তার স্কিলস ডেভেলপমেন্ট করার কারণে, ওনার কারণে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। তেমনি কেস স্টাডি প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে আছে সেই জায়গাটায়, কিন্তু ওই জায়গায় রিকগনিশনটা হচ্ছে না। আর একটা জায়গায় হচ্ছে না, কী কারণে? আমাদের ইন্ডাস্ট্রি এবং ট্রেনিং যারা করছে বা দিচ্ছে, তাদের সাথে কোনো সমন্বয়টা নেই, গ্যাপ রয়ে গিয়েছে। অর্থাৎ যিনি ইন্ডাস্ট্রি ট্রেনিং চালাচ্ছেন, উনি জানে না যে আমি দক্ষ লোক কই পাবো। আবার যিনি ট্রেনিং দিচ্ছেন, উনি বলছে যে আমি এই যে দক্ষ লোক তৈরি করলাম, কোন ইন্ডাস্ট্রিতে দেব। আবার যিনি শিখবেন যে আমি কোন কাজটা শিখবো, কোথায় গিয়ে কাজ পাবো, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে আমাদের টিবেটের একটা বড় একটা বটলনেক, সমন্বয়হীনতা। এখন সমন্বয়হীনতা করবে কে? এই কাজটা এনএসডির করার কথা সেই জায়গাটায়, কিন্তু তারা সে কাজটা করছে না। এই সমন্বয়হীনতার কারণে আমরা একটা টিবেটকে নিয়ে একটা খারাপ অবস্থায় আছে। অথচ জার্মানিতে দেখেন, বা সুইজারল্যান্ডে দেখেন, বা জাপানে দেখেন, পার্শ্ববর্তী ইন্ডিয়াকে দেখেন, তারা কিন্তু একটা প্রজেকশন করছে যে এত % লোক আমরা স্কিল ডেভেলপমেন্ট করে বাইরে পাঠাবো। দেশের বাইরে কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় স্কিল জবের একটা আলাদা জায়গা আছে।
কিন্তু সেইটাকে কিন্তু আমাদের দেশে এখনও গভর্নমেন্ট এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে, তাদের প্রায় ৮০ না ৮২টা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, এই কাজটা কিন্তু তাদের করার কথা, কিন্তু তারা কিন্তু এই কাজটা করছে কিন্তু প্রজেক্টের করছে, নিজেদের হয়ে ওই এলাকার জনগোষ্ঠীর জন্য করছে না, যাকে স্কিলস ট্রেনিং দিয়ে একটা লেবার মার্কেটে ঢুকিয়ে দেবে এই জায়গাটা। এবং এই জিনিসটার কারণে যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি ফেস করি, যেমন মিডল ইস্টে কিন্তু যখন বাংলাদেশ থেকে লোকজন যায় তারা কিন্তু স্কিল জবে যায়, বিশেষ করে মিডল ইস্টে, ইউরোপেও যায়, কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে যে যে কর্মীটা যাচ্ছে সে আনস্কিলড এবং সে তার ওই প্রপার নলেজটা নিয়ে যাচ্ছে না। এতে করে হয় কি, পরবর্তীতে ওই কান্ট্রিগুলো আমাদের থেকে লোক নেওয়া কিন্তু কমিয়ে দিয়েছে এবং এটার বড় ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রিসেন্ট টাইমে। সো এটা আসলে একটা মানে বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ এইটা হলো কি, দেখেন আমি যদি বলি যে গভর্নমেন্টের বা এনএসডি যদি বা সরকারের পক্ষ থেকে এনএসডি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি এখনই একটা ব্যবস্থা নেয়, আমরা জানি যে ইন্ডিয়ান বা শ্রীলঙ্কার একজন লেবার যে বেতন পায়, বাংলাদেশ লেবার স্কিল থাকা সত্ত্বেও সে অর্ধেক বেতন পায়। এর কারণটা হচ্ছে, এক সার্টিফিকেশন নাই, 2 নম্বর তার কমিউনিকেশন সে জানে না, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা তার ব্যারিয়ার। তো এই জায়গাটা যদি এখনও এনএসডি বা আমাদের সরকার বা আমি মনে করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি দায়িত্ব নেয়, যারা বাইরে আছে তাদেরকে সার্টিফিকেশন এবং তারা যখন দেশে আসে তাদেরকে আপগ্রেড স্কিল করে সার্টিফিকেশন করে কমিউনিকেশনটা দেওয়া যায়, ইন্ডিয়া থেকে 4-5 গুণ বেতন ওখানে বেশি পাবে। কারণ বাংলাদেশের ওয়ার্কার যখন যায় স্কিল লোক, তাকে লেবার হিসেবে নেওয়া হয়, কারণ দে হ্যাভ নো সার্টিফিকেশন, তাকে কী দেখে বেতন নির্ধারণ করবে। কিন্তু ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা যাচ্ছে, তার একটা সার্টিফিকেট নিয়ে যাচ্ছে যে আমার এই লেভেলের সার্টিফিকেশন, আমার এই বেতন দিতে হবে। তো বাংলাদেশ থেকে যাচ্ছে, পাচ্ছে না। এই জায়গাটায় আমরা যদি মনে করি যে 1.5 কোটি লোক আছে, আমরা যদি একটা প্ল্যান করি যে এই বছর আমি 20 লক্ষ লোক যারা দেশে আসতেছে ছুটিতে বা নতুন করে যারা যাবে, বাধ্যতামূলকভাবে তাদের ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনটা ডেভেলপ করে দেই, আমরা সে সার্টিফিকেশনটা ক্লিয়ার করে দেই, দেখবেন যে আমাদের দেশের রেমিটেন্স যা আসতেছে তার থেকে 50 গুণ বেশি আসবে। এই জায়গাটা একটা কাজ করার। আর একটা জায়গা বলবো যে কমিউনিটিতে আমাদের যারা জেলা প্রশাসক আছেন, যারা ইউএনও আছেন, লোকাল চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিতে বসে এনজিও, জিও এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যারা দিচ্ছে, 23টা ডিপার্টমেন্টের বা 17টা ডিপার্টমেন্ট উপজেলা পর্যায়ে পর্যন্ত কাজ করে ন্যাশনাল বিল্ডিং ডিপার্টমেন্ট হিসাবে, তাদেরকে নিয়ে তারা যদি একটা অ্যাকশন প্ল্যান করেন, তাহলে টিভেট কিন্তু ব্র্যান্ডিং হয়ে যাবে। কারণ মাস্টার ডিগ্রি বা অনার্স কমপ্লিট করে সে কী জব পায় জানে না। আপনি কিছুদিন আগে দেখবেন যে একটা আমি স্টাডি দেখলাম, 78% ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা জবলেস, বেকার, আনএমপ্লয়েড। কারণ কি? দে হ্যাভ নো স্কিল। আর বাকি যে 22% পেয়েছে, তারা কি প্রপার জব পেয়েছে? তারা আন্ডার এমপ্লয়মেন্ট হয়েছে কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট। তার হয়তো কাজ করা তাও যোগ্যতা নেই, যে বেতন বা যে পদটা পাওয়ার কথা পাচ্ছে না, তার নিচের পদ পাচ্ছে। তাহলে কি আমাদের যদি এই ইউনিভার্সিটিতে যারা আছে তাদেরকে কমপ্লিটলি যদি এই টিভেটের মধ্যে আমরা ভোকেশনাল এডুকেশন, বৃত্তিমূলক প্রশিক্ষণের একটা স্কিলস করতে পারি, তাহলে আমার দেখা যাচ্ছে যে এই অ্যাওয়ারনেসটা দূর হবে। এবং মাস্টার ডিগ্রি পাস বা একজন গ্র্যাজুয়েট ছেলেকে দিয়ে পারিবারিকভাবে আত্মীয় অনেকে বানাতে চায়, কিন্তু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি শিক্ষা বা মিস্ত্রিগিতে বানাতে চায় না। বাট একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যিনি বৃত্তিমূলক প্রশিক্ষণ নিলেন, তার ইনকাম অনেক বেশি, সমাজে তার রিকগনিশন অনেক বেশি। সেটা কিন্তু ইনফর্মালি ডেভেলপ হচ্ছে, কিন্তু ফর্মালের জায়গাটা আমাদেরকে কিন্তু সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে। এই জায়গায় প্রচারটা খুব কম, প্রচার নাই এখানে। যাদের প্রচার করার কথা তারা প্রচার করছে না, যাদেরকে নিয়ে যাদের ট্রেনিংয়ে এসে সে ট্রেনিং নিয়ে ভালো কিছু করবে তাদেরকে নেওয়া হচ্ছে না। এখানে প্রণোদনাটা যারা বিশেষ করে দাতা সংস্থা এডিবি ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, সেই প্রণোদনার জন্য তারা প্রশিক্ষণে আসে, প্রশিক্ষণ শেষে তারা স্কিলসটা নিয়ে আর মার্কেটে যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির ছেলে মেয়ে কলেজে পড়ে বা যে একটা ট্রেনিং নিয়েছে, আবার সে টাকার জন্য গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু রিয়ালি যে সাতক্ষীরায় যান আপনি, আশাশুনিতে যান, শ্যামনগরে যান, আপনি বরিশালে গৌর নদীতে যান, আপনি কুয়াকাটা যান, সেখানে একটা ছেলে বা একটা মেয়ে বসে আছে, তার একটা যদি ট্রেনিং দেওয়া যায় তাকে খুঁজে বের করে নিয়ে, সে ওই জায়গার উদ্যোক্তা হবে, অথবা বাইরে গিয়ে বা ঢাকায় এসে বা অন্য কোথায় গিয়ে সে জব করবে। অনেক জবের অভাব, ইন্ডাস্ট্রিগুলোতে দক্ষ লোক তারা পাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে যে ওই যে মিড লেভেল ম্যানেজার একটা বড় গ্রুপ বাংলাদেশে কাজ করছে না। এটাই মূল কারণ যে আমরা ওই গ্রুপটা ধরে ওইভাবে স্কিলস করাচ্ছি না কেন, মিড লেভেল ম্যানেজারদের তৈরি করছি না কেন। তাহলে তো আমাদের আরএমজিতে, টেক্সটাইলে বলেন, অন্য জায়গায় বলেন, সিরামিক্সে বলেন, সব সেক্টরে কিন্তু আমরা এই লোকগুলোকে ঢুকাতে পারি। তো
তো এই জায়গাটা নিয়ে আমি মনে করি যে ইন্ডাস্ট্রিকে এবং একাডেমিকে এবং এই কমিউনিটিকে একসাথে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে কিন্তু আমরা এটাকে আগাতে পারবো না। তবে এটা প্রোগ্রেস হচ্ছে খুব স্লো, এটা আরও হওয়া দরকার। যে পরিমাণ লোন প্রজেক্টে ইনভেস্টমেন্ট হয়েছে, আমি যদি মনে করি যদি এটা একটা ট্রেসার স্টাডি করা যায়, ওই লোনের কত পার্সেন্ট ওই ইনকাম থেকে শোধ করতে পারবে, এটা আমি খুব সন্দিহান। দেখা যাচ্ছে যে 2 কি 5% হয়তো তার ইনকাম করে ওই টাকা থেকে প্রজেক্টের লোনের টাকা শোধ করছে। এটাই যদি হয় তাহলে আমরা কেন লোনের প্রজেক্ট নিয়ে এই ধরনের প্রশিক্ষণগুলো করব? এই জন্য সরকারেরকে আমার কাছে মনে হয় যে টিবেট এক্সপার্ট হিসেবে যে এখানে সরকারের রাজস্ব রেভিনিউ বাজেট দিতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আসতে হবে এবং একটা লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে আমি ঢুকলে আমি কোথায় গেলে ট্রেনিং নেব, এই ট্রেনিং নিলে কোথায় চাকরি পাবো, আমি ঘরে বসে বুঝতে পারবো। আমাদের আইসিটি তো অনেক ভালো, আমাদের ডাটাবেস করা যায়। ইন্ডাস্ট্রি বলবে যে আমার এতজন কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে, তখন খুঁজে নেবে যে এই জায়গায় পাবো। ট্রেনিং ইনস্টিটিউট বলবে না ওই ইন্ডাস্ট্রিতে 50 জন দরকার, আমি ইন্ডাস্ট্রি আমি 50 জন আপনাকে দিব। এই সমন্বিত বা ইন্টিগ্রেটেড বা কোঅর্ডিনেশনের জায়গাটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি একটা জায়গায়, এটা ব্র্যান্ডিং হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে তাহলে এইখানটাই এভাবে কথাটা দাঁড়ালো যে বাংলাদেশে আসলে লোকবলের অভাব নেই, না, অভাব হচ্ছে দক্ষ লোকের আবার। ইনশাল্লাহ আপনারা যেহেতু কাজ করছেন এবং আশা করি ভবিষ্যতে এটার প্রচার বাড়বে এবং আমাদের দেশ থেকে আসলে যত বেশি স্কিল জব হোল্ডার বাড়বে, আমাদের দেশেও যদি কর্মসংস্থান ব্যবস্থা না থাকে, দেশের বাইরে কিন্তু সুযোগ বেশি, অনেক সুযোগ বেশি। এবং কিছুদিন আগে কিন্তু চিফ গভর্নর এই ব্যাপারে বলেছেন যে কিছু দেশ আমাদের থেকে লোক নিতে আগ্রহী, যেমন তিনি জাপানের কথা বিশেষ করে কেয়ার গিভার নেওয়ার জন্য আগ্রহী। সো স্কিলের জায়গাটাতে আসলে কাজ করলে ইনশাল্লাহ এটার একটা ফিউচার আসবে অবশ্যই। তো অনেকক্ষণ তো কথা বললাম, এর মাঝখানে আমি জাস্ট একটা বিষয় জানতে চাবো যে আপনি এত সময় আসলে আপনার কর্মক্ষেত্র দিচ্ছেন, পরিবারকে দিচ্ছেন, কিন্তু নিজের ব্যক্তিগত একটা রিল্যাক্সেশনের জায়গা প্রয়োজন পড়ে, কারণ নিজে যদি আপনি আসলে রিল্যাক্স না থাকেন, কোথাও আসলে আপনি আপনার 100% দিতে পারেন না। তো আপনি আপনার এই রিল্যাক্সেশনটাকে কীভাবে ধরে রেখেছেন? আমি আসলে রিল্যাক্সেশনটা কাজে যখন কাজ করি সেটাকেও আমি রিল্যাক্স মনে করি, পরিবারের জায়গা রিল্যাক্স করি। আর হচ্ছে কি, আমি প্রায় আউটিংয়ে চলে যাই অনেক সময়, সবাই ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চা দুটো নিয়ে, আমার বড় ছেলে অনুভব, অনুরাগ, আমার সহধর্মিণী নিয়ে আমরা ঘুরে আসি, কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসি, একেবারে চিল মোডে থাকি এই জায়গাটায়। আর একটা বড় জায়গায় যে রিল্যাক্সের বড় একটা জায়গা মেডিটেশন, আমি মনে করি যে আমরা যারা ইসলাম ধর্ম করি, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এখানে কিন্তু বড় রিল্যাক্সের জায়গা এই জায়গাটাকে যদি রেগুলারলি যদি আমরা কাজ করি, আমার মনে হয় এই কাজটা হবে। তো আমার কাছে মনে হয় না কখনো এক্সহস্টেড মনে হয় না এটাকে, এবং আমি ক্লান্তিও মনে করি না এই জায়গাটায়। তো এটাকে যদি আমি মনে করি যে না, এই সবগুলো আমার জন্য আমি করতে পারবো এবং করছি, তাহলে আমার মনে আলাদাভাবে রিল্যাক্সের আর ওইভাবে প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু সময় একটু আপনাকে চিল মুডে যেতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, আত্মীয় স্বজনকে সময় দিতে হবে, প্রতিবেশীকে সময় দিতে হবে। এটুকু নিজের প্ল্যান, নিজের মতো ক্যালেন্ডার তৈরি করে আমার মনে হয় যদি করি, আমরা আমাদের এনার্জিটা পাবো, ফুয়েলটা পাবো, এবং সেই ফুয়েলটা দিয়ে কিন্তু সব জায়গায় ভালো কন্ট্রিবিউশন করতে পারবো এবং কোয়ালিটি ডেলিভারি দিতে পারবো। এই কাজটা করি আমি। অবশ্যই সেই বিষয়গুলো করা উচিত, কারণ নিজে রিল্যাক্স না থাকলে, নিজের যদি সে চিল মুডটা অন না থাকে, আপনি আসলে দিন শেষে কাজে ফিরে এসে আপনার 100% দিতে পারবেন। একটু মনে হলো আপনি একটু ফ্যামিলিকে নিয়ে বাইরে ভালো জায়গায় বসে খেলাম, একটু আড্ডা মারলাম, ফাইন, দেখবেন যে ফ্যামিলিও খুব হ্যাপি হলো, এনার্জি ফিরে পেলো, আমারও ভালো লাগলো। কিন্তু এটাও আমার খেয়াল করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্সটা, যেটা রিল্যাক্সটা লাগবেই, এটা না হলে আমরা আর এন্টারটেনমেন্টটা থাকতে হবে। আমি কিন্তু অনেক সময় গান শুনি, বিভিন্ন ধরনের গান শুনি, ফোক গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি, যখন যেটা ভালো লাগে। তো এটা আমি শুনি, আমার মতো করে শুনি। অনেক সময় হয়তো ইসলামী কোনো কারো বক্তব্য শুনি, স্কলার যারা আছে তাদের কথাগুলো শুনি, নিজেকে রিফ্রেশ করি। অনেক উপাদান এখন কিন্তু রিল্যাক্সের জন্য, এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু আমি কোনটা ইউজ করব আমার জন্য সেটুকু আমাকে বেছে নেওয়ার মানে যে অভিজ্ঞতাটা এবং দক্ষতাটা থাকতে হবে সেই জায়গাটায়। আপনার সাথে এই লম্বা আলোচনায় আমি একদম শুরু থেকে যেটা বুঝতে পারছিলাম যে আপনার লাইফে যখন আপনি আপনার ক্যারিয়ার স্টার্ট করা বলেন, বা আপনার পারিবারিক যে অবস্থান থেকে আপনি এসেছেন, রুরাল এরিয়া থেকে, আপনার একটা হোয়াই ছিল লাইফে, রাইট, যে আমি একজন দক্ষ ব্যক্তি হব অথবা বড় কিছু হব। এই যে হোয়াইটা সেট করা, বর্তমান সময়ে যদি বলি, এই জায়গাটাতে অনেকেরই একটা গ্যাপ আছে, যে আমরা ক্যারিয়ার স্টার্ট তো করে ফেলেছি, বা আমরা আমাদের জীবনের যাত্রা তো শুরু করেছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো হোয়াই সেট করা নেই, এবং হাউ
হাউটাও সেট করে নেই, কারণ হোয়াই যখন সেট করে না, হাউ সেট করে নেই, হোয়াট সেট করা থাকে না। এবং হোয়াইটা সেট করা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে। যেমন আমি ওই দিন একটা মানে রিসার্চ করছিলাম, তো রিসার্চে আমি যেটা দেখতে পাচ্ছিলাম, মাইক টাইসনের নাম তো সবাই শুনেছে। মাইক টাইসন যখন তার একদম ফর্মে ছিলেন, অ্যারাউন্ড 40 ম্যাচ তিনি একটানা জিতেছেন। এখন 1990 সালে একটা ইনসিডেন্ট ঘটে, সেটা হচ্ছে জেমস ডগলাস, ওনার সাথে ফেব্রুয়ারির মেবি 10 কি 11 তারিখে একটা ম্যাচ হয় 1990 সালে। তো জেমস ডগলাস খুব রিনাউন একজন বক্সার ছিলেন না, উনি একজন বক্সার বাট রিনাউন একজন বক্সার ছিলেন না। তো ওনার যেটা হয় যে জেমস ডগলাসের সাথে মাইক টাইসনের ম্যাচ হচ্ছে, এবং ওই ম্যাচটাকে খুব বড় আকারে মার্কেটিং করা হয় শুধুমাত্র মাইক টাইসনের ফেস ভ্যালুর উপরে, যে মাইক টাইসনের কাম ব্যাক বা মাইক টাইসন আবার ব্যাক করছে ম্যাচে। তো ওই ম্যাচে যেটা হয় যে 8ম রাউন্ডে গিয়ে মাইক টাইসন যেটা করে, তার নকআউট পাঞ্চটা তাকে জেমস ডগলাসকে দেয়, এবং নকআউট পাঞ্চের পরে দেখা যায় যে সে হচ্ছে গিয়ে পড়ে গিয়েছে, এবং তার ওই টাইমে যে ইয়াটা ছিল, তার নকআউট পাঞ্চের পরে কেউ আর উঠে দাঁড়ায় না, কিন্তু জেমস ডগলার উঠে দাঁড়ালো এবং সে ফাইটটা কন্টিনিউ করলো। এবং 11তম রাউন্ডে গিয়ে জেমস ডগলাস মাইক টাইসনকে হচ্ছে গিয়ে আপনার নকআউট করে দিল, এবং সেটা ওই টাইমে খুব সাড়া ফেলে, কারণ হচ্ছে গিয়ে আপনার মানে যে মাইক টাইসন ওই টাইমে বিগ থিং ছিল, এবং এখন পর্যন্ত মাইক টাইসন একটা বড় নাম। তো দেখা যায় যে পরবর্তীতে সাংবাদিকরা প্রশ্ন করে, মানে একজন আন্ডারডগ হয়ে আপনি মাইক টাইসনকে এই ম্যাচে হারিয়ে দিলেন এবং তার আসলে উইনিং স্ট্রিকটা ব্রেক করে দিলেন। তখন জেমস ডগলাস একটা কথা বলেন যে আমার মা মারা গিয়েছেন, তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত সবাইকে একটা কথা বলেছেন, আমার আশেপাশে প্রতিবেশীকে, যে আমার ছেলে একদিন মাইক টাইসনকে হারাবে। আমি কিন্তু তখন পর্যন্ত মাইক টাইসনের সাথে লড়িনি, কিন্তু তিনি যখন মারা গেলেন আমার কানে এই কথাটা বাজছিল, এবং আমি আমার লাইফে একটা হোয়াই খুঁজে পাই যে আমাকে অবশ্যই যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে হবে। এবং আমি যতক্ষণ পর্যন্ত লড়েছি আমার মায়ের কথা মাথায় রেখে লড়েছি, এবং আমার হোয়াইটার কথা মাথায় রেখে লড়েছি যে আমাকে জিততেই হবে। এবং এই বিষয়টাই আমাকে আসলে, উনি কান্নায় ভেঙে পড়ে এবং এই বিষয়টা বলেন যে না, এই বিষয়টাই আমাকে আসলে আজকের ম্যাচটা জিততে উদ্বুদ্ধ করে। সো যাদের আসলে হোয়াইটা সেট করা নেই বা হাউটা সেট করা নেই বা হোয়াটটা সেট করা নেই, তাদের উদ্দেশ্যে যদি আপনার ক্যারিয়ার আলোকে আপনি কিছু বলতে চান। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা বিষয় হলো স্বপ্ন দেখা আর স্বপ্নের জন্য প্রস্তুতি নেওয়া, দুটাকে যদি আমি মাথায় রাখি, সেটা হলো অবশ্যই আমি কি হতে চাই, সে কাজটার জন্য আমার যোগ্যতাটা কি আছে, যোগ্যতাটাকে আগে সেট করতে হবে। এবং ওই যোগ্যতা সেট করার পাশাপাশি আমি বলবো যে একজন মেন্টর, আপনি যে কাজটা করতে চান, যার মাধ্যমে করতে চান, একজন মেন্টরকে সেট আপ করতে হবে। সেই মেন্টরটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট মেন্টর হতে পারে, একজনই না। আমরা যদি তাকে সেট করার পর সেই অনুযায়ী আমার যোগ্যতা হয়ে যায়, আমি অ্যাটলিস্ট চেষ্টা করব ওই রেলিভেন্ট একটা কাজের স্কোপ খোঁজা। ওই কাজের সুযোগটা নেওয়ার পর ওখান থেকে আমি জার্নিটা চিন্তা করব যে এই জায়গাটার আসলে এই উপর লেভেলটা কত পর্যন্ত, কোন লেভেল পর্যন্ত আমি যেতে পারবো, সেটাকেও আপনাকে কিন্তু দেখতে হবে। কারণ কিছু কিছু জায়গা আছে, কাজের জায়গা ব্লকেড, সেখানে আপনি উপরে উঠতে পারবেন না। ওভাবে যদি আমি সেট করি, যোগ্যতা অনুযায়ী আমি যদি কাজ শুরু করে দিই, ডেডিকেটেড হই, এবং প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমি চিন্তা করব যে আমি এই জায়গায় হেরে গেছি বা জানতে পারিনি, মনে করবেন যে ওই জায়গায় আপনি শিখেছেন। এই শেখাটাকে মনে করে আপনাকে উপরে উঠতে সাহায্য করবে, এবং মেটেরিয়ালিস্টিক করবেন। দিন শেষে মনে করবেন যে আমি আজকে এই কাজটা করলাম, নিজেকে একটু আমি যদি পর্যালোচনা করি যে আমার আজকে এই কাজটা খারাপ কী ছিল, খারাপ দিকটা একটু চিন্তা করব। খারাপ দেখুন, যখনই আপনি চিন্তা করবো তখন কিন্তু আমার এরিয়া অফ ডেভেলপমেন্টের কথাটা ভাববে যে এই জায়গাটা আমার, তাহলে এই কথাটা আমাকে এইভাবে বলা লাগতো, আমার এই মেইলটা এইভাবে লিখতে হতো, বা আমি এই কাজটাকে এইভাবে করতে পারতাম, ওনাকে না ডাইরেক্ট বলতে পারতাম। তখন দেখা যাবে যে আস্তে আস্তে আমার এই যে পোর্টফোলিওটা আমার ব্রেনে, আমার প্রফেশনালিজম, আমার পার্সোনালিটিতে আস্তে আস্তে চেঞ্জ হবে। হয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছতে গেলেই আমার যদি আরও যোগ্যতা লাগে, সে যোগ্যতা নেওয়ার জন্য আমি প্রপার ইনস্টিটিউটটা খুঁজবো, অর্গানাইজেশনটা, যেখানে গেলে আমি এই কাজটা শিখলে বা এই পড়াশোনাটা করলে বা এই সার্টিফিকেশন অর্জন করলে আমি এই জায়গাটা যেতে পারবো। এটা যদি আমি করতে পারি, আর কখনোই হতাশ হব না। আমি চেষ্টা করব আমার অবস্থানটাকে বোঝানোর জন্য। কেউ যদি আমাকে ডিপ্রাইভ করে বা আমি পাচ্ছি না, সবাইকে নিয়ে আপনি আগান। আপনি বেটার কিছু থার্ড জায়গায় বসে স্টেশনে নিজেই ভাববেন, চোখ বন্ধ করে, যে আমি আসলে এটা কি করলাম। তখন থার্ড আম্পায়ারকে দেন আপনি, সে আপনাকে রেজাল্ট দেবে যে তুমি এটা করো।
আমি যেটা করি বেশিরভাগ সময় আমি নামাজ পড়ার পর আমি বসে থাকি চিন্তা করি যে আমি কী করব। দেখা যায় যে আল্লাহর রহমতে যে কোনো না কোনোভাবেই মানে একটা ভালো ডিসিশন এসে যায়, ভালো জায়গায় যাওয়া যায়। তো এই জন্য আমি বলব যে নতুন যারা প্রফেশনাল আছেন তাদেরকে যোগ্যতার পাশাপাশি আপনাকে লার্নিং এনভায়রনমেন্টে থাকতে হবে। নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে থেকে পর্যালোচনা করে এরিয়া অফ ডেভেলপমেন্ট করতে হবে। যদি করতে পারি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। এটাই আমার নতুন প্রজন্মের প্রতি থাকবে। আর আমরা অনেকে হতাশ হয়ে যাই যখন ৬ মাস কাজ করার পর এটা দিয়ে আমাকে হবে না, তখন আরেকটা যাচ্ছে ওটা দিয়ে আমাকে হবে না, সেখানে যাচ্ছে আরেকটা যাচ্ছে ওটা দিয়ে আমার হবে না, আবার ট্রেনিং নিচ্ছে এটা ওটা দেখা গেলো অনেক ট্রেনিং অনেক সার্টিফিকেট, বাট সে আসলে কোথায় যাবে কী করবে সে খেয়ে হারিয়ে ফেলছে। এই জন্য প্রফেশনাল ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করার পর বা যে দক্ষতাটা নিলাম সেই দক্ষতা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওই সময় আপনাকে স্থিত হইতে হবে যে আমি কি হতে চাই, কোথায় যাব, কিভাবে করব, কার কাছে যাব, কিভাবে পাবো, এটার জন্য আমাকে কি কষ্ট করতে হবে। তাহলে দেখবেন সেই পাহাড়ে ওঠার মতো যদি চিন্তা করি যে নিচ থেকে উপরে ওঠার আগে তো আমরা চিন্তা করি। আমার মনে হয় যে একজন ভালো প্রফেশনাল হতে পারবো, সংসারে একজন ভালো ভাই হতে পারবো, বড় ছেলে হতে পারবো, ভালো স্বামী হতে পারবো, বা সমাজের একজন ভালো কিছু হতে পারবো। কারণ এটা হলো অর্জনের বিষয়। এই অর্জনের জায়গাটা থেকেই একটু স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে এই জায়গাটা। ভেরি গুড। এই ক্ষেত্রে আপনি যেহেতু কন্টিনিউয়াস লার্নিংয়ের কথা বলছেন, আমাদের এন থেকে আমরা একাডেমি অফ বিজনেস প্রফেশনাল ট্রাই করছি প্রফেশনালদের সাথে কাজ করা এবং তাদের যে ক্যারিয়ার গ্রোথ পাশাপাশি হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। এবং আপনি কিন্তু সেই লার্নিংয়ের একটা পার্ট ইনশাআল্লাহ আমাদের সাথে কানেক্টেডও আছেন। সো আপনার কাছে ওভারঅল যে আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা ছিল সেটা কেমন লেগেছিল, বা আপনি যদি আপনার মতো আদার্স প্রফেশনালদেরকে সেটা আসলে গাইড করবেন কিনা, বা আসলে উচিত কিনা এই ধরনের লার্নিংয়ের সাথে যুক্ত থাকা? অ্যাকচুয়ালি কেউ যদি না শিখে তাকে কিন্তু শেখানো যায় না, ঠিক আছে? তো শেখানোর জন্য কী করতে পারে, অ্যাডাল্ট লার্নিংটা একটু আলাদা, সেটা হলো এক্সপিরিয়েন্স লার্নিং। আমি যেটা এবিপিতে যেটা পেয়েছি যে ওনাদের টিম কম্পোজিশনটা খুব ভালো ছিল। একটা হচ্ছে সাপোর্টিং টিম যারা ফ্রন্টে কাজ করতো আর ব্যাকে কাজ করতো যারা, তারা উভয়ই কমিটমেন্ট রাখতো এবং নিজেদের মধ্যে ওনাদের ইনফরমেশনটা ঠিক রাখতো যে কখন কোন ইনফরমেশনটা কীভাবে, ফলে ওই জায়গা থেকে আমি সলিড ইনফরমেশনগুলো পেতাম, সহযোগিতা পেতাম। আর আমি যদি বলি যে ওনাদের ট্রেনার সিলেকশনটা খুবই ভালো, কারণ আমরা যারা এখানে প্রফেশনাল হতে আসি কেউ না কোনো সেক্টর বা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো ওনাদের যে এক্সপার্টরা যারা আসে তারা ইন্ডাস্ট্রি থেকে আসতো, কোনো একাডেমি থেকে না, ইউনিভার্সিটি থেকে না। ফলে ইন্ডাস্ট্রির এই মুহূর্তে কী আপডেট, কোন তথ্যটা দরকার, বা ওই ইন্ডাস্ট্রিকে লিঙ্ক করা, এবং তাদের বিশেষ করে অ্যাডাল্ট লার্নিং থিওরিতে তারা যখন লিঙ্ক আপ করতো কোনো একটা কাজ দিয়ে, আমার একটা কাজের আমাকে দিয়ে এক্সপিরিয়েন্স দিত, এই কাজটা আপনি কিভাবে করেন স্যার। এই যে তাদের রিকগনিশনটা বা উপস্থাপনাটা যেটা ছিল, মেটেরিয়ালগুলো সাপোর্ট দেওয়া, এগুলো কিন্তু আমি কিন্তু খুব ভালো পেয়েছি এই জায়গাটা, এই এনভায়রনমেন্টটা। অনেক জায়গায় হয়তো যাবো, সেখানে একটা লার্নিং মেটেরিয়াল দিয়ে দিবে, টিচার্সে দিয়ে দেবে, টিচার আসবে বই দেখে প্রেজেন্টেশন দিয়ে শেষ করে দিয়ে যাবে, নাই। কিন্তু সে ফিউচারটাও বুঝলো না যে এটা আমার জন্য কী হলো। এবং আমি মজা দেখেছি, আমাদের টিমে 2-1 জন ছিল ভীষণ ক্রিটিসিজম করতো, একটু লেট রেসপন্স হলেও, কিন্তু তারপরেও দেখতাম যে এবিপি থেকে ওনারা যারা থাকতেন তারা কিন্তু খুব পোলাইটলি এটাকে ম্যানেজ করতো এবং সুন্দরভাবে তাদেরকে ম্যানেজ করতো। এই যে এখান থেকেও আমি শিখেছি এই জায়গাটায় যে সফটনেসটা, যেটা আমি শুধু প্রফেশনাল যে ডিগ্রিটা নিয়েছি তা না, তাদের সফটনেসটা, কমিউনিকেশনটা, এটা আমার কাছে আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। এই যে এনভায়রনমেন্টের কারণে হয়তো আমরা বা আমি শিখতে পেরেছি, আমাদের ব্যাচের সবাই অনেকেই এনজয় করেছি এবং আমরা শিখতে পেরেছি। হয়তো আমরা অনেকেও খুব ভালো করেছি বা অনেকে হয়তো ভালো করতে পারিনি, সবাই আমার মনে হয় আমার ব্যাচের সবাই ভালো করেছে, আমাদের যে 29 ব্যাচ ছিলাম আমরা। তো এই জায়গা থেকে আমি মনে করব যে এবিপির টিম ম্যানেজমেন্ট যেটা আছে, একটা টিম ওয়ার্ক, এটা ওই আমি যদি বলি যে টপ লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত তাদের টিমটাকে ওইভাবে আইসোলেটেড বা আলাদা করে দেখে না। একটা টিমের একটা জব, সবাইকে কাজ করতে হবে, যার যার রোল প্লে করতে হবে। তো এই জায়গাটার জন্য আমি এবিপিকে অবশ্যই আমি রিকগনিশন দেবো অ্যাজ এ প্রফেশনাল হিসেবে। এবং আপনারা যারাও চিন্তা করছেন যে প্রফেশনালের জন্য কোথায় আসবেন, এবিপির কোর্স প্রতিটাই ভালো, যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তাদের টিম খুব এক্সপিরিয়েন্স টিম এবং ওয়েল অ্যাকোমোডেড। এই জায়গা থেকে আমার মনে হয় যে নিঃসন্দেহে আপনার টাইম ইনভেস্টমেন্ট বলেন, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বলেন, এটা বিফলে যাবে না, যেমন আমার বিফলে যায়নি, আমি লাভবান হয়েছি। আমি আরও একটু অ্যাড করি যে আমি মাঝে মাঝে কিছু ফ্রিল্যান্সিং কাজ করি।
আগে আমি হয়তো কোনো একটা প্রজেক্টের বা কাজের হয়তো এক্সপার্ট হিসেবে থাকতাম। প্রজেক্ট ডিপ্লোমা আমার ডিপ্লোমা থাকার কারণে এখন আমাকে লিড কনসালট্যান্ট হিসেবে তারা কিন্তু অনেকটা আগেই বলে, স্যার আপনি লিড কনসালট্যান্ট হিসেবে প্রজেক্ট পালন করবেন। ইভেন তারা যখন ডেভেলপমেন্ট করে তখন আমাকে খুব অপশন দেয়, স্যার আপনার সময় নিব, এই জায়গাটা আপনাকে একটু কন্ট্রিবিউশন করতে হবে। কারণ আমার যখন নামের শেষে লেখা থাকে যে PGDPM UK, এবিপি নামটা থাকে নাকি, এবিপি নামটা তো আমার ভিতরে আছে, কিন্তু ওই জায়গা থেকে তারা কিন্তু আমাকে চিন্তা করছে যে না, আমার কাছে কিছু স্ট্রাকচার কিছু পাবে, কিছু মেটেরিয়াল পাবে। তো এই জায়গাটা আমি মনে করি যে খুবই ভালো এবিপি। এই জন্য আমি এবিপিকে আসলে খুব ভালোবাসি, আমি মন থেকেও ভালোবাসি এই জায়গাটায়, যে এবিপি তার জার্নিটা যেভাবে দেশের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, সেক্টর ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, তার কন্ট্রিবিউশন অনস্বীকার্য এই জায়গাটায়। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরাও আসলে চেষ্টা করছি যাতে কমিউনিটিতে আমরাও কোনো না কোনোভাবে আমাদের যারা প্রফেশনাল রয়েছে তাদেরকে তাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট রাখার জন্য। এবং একদম শেষ অংশে চলে এসেছি আমরা অনুষ্ঠানে। আমার একটা সর্বশেষ কোশ্চেন থাকবে আপনার প্রতি, যে আপনার একটা লাইফ লেসন যেটা আপনি আমাদের সাথে, আমাদের যারা এবিপি লার্নার্স রয়েছে তাদের সাথে আপনি শেয়ার করতে চান, যেহেতু আসলে সবাই এখানে মূলত ওয়ার্কিং প্রফেশনালস। তো আপনার একটা ছোট লাইফ লেসন আপনি শেয়ার করেন, যেটা আসলে যারা অলরেডি কানেক্টেড আছেন আমাদের সাথে বা আমাদের লার্নার্স রয়েছেন তাদের কমিউনিটিতে আসলে এটা কীভাবে হেল্প করতে পারে এবং তাদের এই যে কন্টিনিউয়াস লার্নিংটাকে চালিয়ে যেতে পারে। আমি লেসন লার্ন যদি বলি লাইফের, সে জায়গাটায় আমি মনে করি যারা আপনারা প্রফেশনাল আছেন যে জায়গাটায়, যেভাবে কাজ করছেন না কেন, আপনি মার্কেটিংয়ের জায়গায় যারা কাজ করছেন, যারা এইচআরএমে কাজ করছেন, যারা ডেটাতে কাজ করছেন, যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, আমার লাইফ লেসনটা এরকম যে আমি সত্যি কথা যেটা, যে ভালো প্রজেক্ট প্রপোজালটা আমি লিখতে পারতাম না, বা ভালো বাজেটিংটা করতে পারতাম না প্রজেক্ট ডিজাইনের। সেই লেসনের জায়গাটা বলি যে এ পর্যন্ত আমি মনে হয় যে এর আগেও প্রজেক্টগুলো যতগুলো লিখতাম, সে প্রজেক্টগুলো হয়তো তারা সাবমিট করতো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 20% ফান্ড পেত। আমার এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার পর আমি বোধহয় 8-9টা প্রজেক্টকে আমি সাপোর্ট করেছি তাদের সাবমিটের জন্য, বাট তারা কিন্তু প্রতিটি কাজেই তারা পেয়েছে। এটা একটা আমি মনে করি যে আমার লাইফ লেসন লার্ন, যে সে জায়গাটায় আমার হয়তো অন্য আদার্স এক্সপার্টিস আছে, কিন্তু এই জায়গার এক্সপার্টিসটাকে আমি একটু ইম্পর্টেন্স দিয়া তাদের মেটেরিয়ালগুলোকে নিয়ে যখন কাজ করেছি আমি, বা আমি যখন একটা কাজ করি, ঠিক আমার ওই রিসার্চ পার্সনের চেহারাটাও আমার চোখের সামনে ভাসে। যে মেট্রো রেল নিয়ে আমাদের এক স্যার, মোহাইমিনুল স্যার সম্ভবত ছিল, আমার স্যারের ওই কথাটা এখনও ভাসে, যে মেট্রো রেল প্রজেক্টটা নিয়েও যখন উনি এক্সাম্পল দিচ্ছিল, পদ্মা সেতু নিয়ে উনি এক্সাম্পল দিচ্ছিল। তো আমি যখন প্রজেক্টগুলো ডিজাইন করি ওই জায়গাটায়, আমি ওই জায়গা যখন টাচ করি দেখি, এবং সব শেষ সাবমিট করার আগেও যখন আমার জায়গাটা দেখি, ম্যাথোডোলজির জায়গাগুলোকে সেটার সাথে ফিনান্সের সাথে কোরিলেট করাটা, যে সেটা হাইব্রিড হয়নি, বা সেটা বলে হাইপোথেসিস না, ইন প্র্যাকটিক্যাল, এটাই কিন্তু একটা বড় আমার মনে হয় যে আমার লেসন লার্ন। তাই আপনারা যারা প্রফেশনাল আছেন আপনাদের ক্ষেত্রেও আমার মনে হয় আমার থেকে বেটার লেসন লার্ন থাকতে পারে, কিন্তু আপনারাও এই জায়গাটাকে প্র্যাকটিস করেন। আমার মনে হয় যে স্ট্রাকচার ওয়েতে মেটেরিয়ালিস্টিক হলে সেটাকে ইনশাল্লাহ রিকগনিশন হবে। এই জায়গাটায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া যাবে, যে জায়গাটা আমি এখন নিজেকে কনফিডেন্ট মনে করি এই জায়গাটায়। যেমন এনি প্রজেক্ট ডিজাইন আমাকে লিখতে, আমি ইনশাল্লাহ আমি সুন্দরভাবে লিখে বাজেট করে দেব। আমার হয়তো সব আইডিয়া নলেজ নেই, কিন্তু আইডিয়াকে আমি হায়ার করতে পারি, আইডিয়াকে আমি শেয়ার করতে পারি, যে জানে তার কাছে যেতে পারি, ওইটা তো আমি জানি। তার কাছ থেকে কোন ইনফরমেশন কতটুকু লাগবে, কোন সময়ের জন্য লাগবে, এটুকু নিয়ে তো আমি এটুকু সামারাইজ করতে পারি। এই প্রসেসটা জানা দরকার, আমার মনে হয় যে এটা সবার কাজে লাগবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আপনি আসলে যেটা শিখতে পেরেছেন আমাদেরকে সে আলোকে আপনার নলেজটাও শেয়ার করেছেন, এবং এবিপির সাথে কানেক্টেড আছেন, ইনশাল্লাহ ইন ফিউচারও কানেক্টেড থাকবেন আশা করি। সো ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, ধন্যবাদ ফিরোজ আলম মোল্লা ভাইকেও। আর আমাদের যারা এবিপি লার্নার্সরা রয়েছেন, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমি এইটুকুই বলতে চাই যে ফিরোজ আলম মোল্লা ভাইয়ের মতো আপনারাও আপনাদের কন্টিনিউয়াস লার্নিংটাকে চালিয়ে যান, যাতে করে আপনি আপনার ক্যারিয়ারটাকে আগিয়ে নিতে পারেন, পাশাপাশি দেশের স্বার্থেও কাজ করতে পারেন, নিজের পার্সোনাল ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারেন, এবং এবিপির সাথে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ABP, Making Professionals.